আর এসব গরিব ভিখারির পার্টির সৌন্দর্য নষ্ট করে। আপনি এখনই গার্ডকে ডেকে ওদের ধাক্কা দিয়ে বের করে দিন। আরে মূর্খ দল, তার সম্পর্কে কিচ্ছু না জেনে কি বলছো তোমরা? উনি শুভ্র চৌধুরী, যার আন্ডারে আমাদের বিজনেস চলে। সানার বাবার মুখ থেকে কথাটা শোনা মাত্র সেখানে থাকা সকলে বেশ অবাক হয়ে যায়, কারণ সেখানে উপস্থিত বেশিরভাগ লোকই জানতো না যে আসলে শুভ্রকে। তুমি মিথ্যা কথা বলছো তাই না? এটা কিছুতেই হতে পারে না। তুমি সকলের সামনে মিথ্যা কথা কেন বলছো বাবা? আমি মিথ্যা কেন বলবো সানা? তুমি না জেনে অনেক বড় ভুল করেছো। উনি চৌধুরী কোম্পানির মালিক শুভ্র চৌধুরী। এক্ষুনি ওকে এখান থেকে বাইরে বের করে দাও ঘাট ধাক্কা দিয়ে। আর এক মুহূর্ত ওর চেহারা দেখতে চাই না। আজকে আমরা যার গল্প জানবো তিনি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে নামি দামি ধনী ব্যক্তিদের মধ্যে একজন প্রভাবশালী শিল্পপতির মেয়ে। নাম তার শাহতাজ চৌধুরী, সবাই তাজ নামে চেনে। সে এতটাই ধনী ব্যক্তির মেয়ে যে সে তার শরীরে প্রতিদিন গোল্ড দিয়ে তৈরি করা এক ধরনের বিশেষ প্রসাধনী পাউডার ব্যবহার করেন, যাতে তার চেহারা সুন্দর ও মসৃণ থাকে। খুবই বিলাসবহুলভাবে জীবনযাপন করেছেন তিনি। তার কাছে তার ব্যক্তিত্ব সাধারণ হলেও সকলের কাছে তা নিতান্তই অসাধারণ। বাবার কাছে শাহতাজ ভীষণ প্রিয়, তাই মেয়ে যাই বলবে সেটাই তার বাবা করতে রাজি হয়ে যায়। তবে একদিন হঠাৎ এমন একটি জেদ তার বাবার কাছে সে ধরেছিল যা তার জীবনের সঙ্গে জড়িত। সে তার বাবাকে বলেছিল, বাবা আমি জানি না তুমি এই কথাটা কিভাবে নেবে, তবে আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। শাহতাজের বাবা মহিব চৌধুরী তাদের বিশাল বড় দোতলা ডুপ্লেক্স বাড়িটির অতুলনীয়ভাবে সাজানো বারান্দায় আয়েশি ভঙ্গিতে বসে কফি পান করছিলেন। বাড়ির প্রত্যেকটি কারুকাজ এতটাই অনন্য এবং এতটাই সুন্দর যে এই বাড়িটিতে করা সামান্য রং কেনার টাকাটাও আর 5টা মানুষের কাছে অসম্ভব ব্যাপার। মেয়ের কণ্ঠ পেয়ে তার বাবা একটি সুন্দর হাসি দিয়ে তার মেয়ের দিকে তাকালেন। শাহতাজ তার বাবার দিকে তাকিয়ে শুকনো হেসে এগিয়ে এলো। মেয়েকে এভাবে দেখে ব্যতিব্যস্ত হয়ে ভদ্রলোক শুধালো, কি হয়েছে আমার প্রিন্সেস? কোনো সমস্যা? শাহতাজ যেন তার বাবার মুখ থেকে এই কথা শোনার জন্যই অপেক্ষা করছিল, তাই সে আর সময় নষ্ট না করে তার বাবার পানে অসহায় ভঙ্গিতে তাকিয়ে বলে, আসলে বাবা তুমি বিষয়টি কিভাবে নেবে জানি না, কিন্তু বাবা আমি একজনকে ভালোবাসি। মেয়ের কথায় ভদ্রলোক কফি পান করা থামালেন এবং প্রশস্ত হেসে শুধালেন, এত ইতস্তত হওয়ার কি আছে মা? ভালোবাসো, এটা তো খারাপ কিছু নয়। তবে ছেলে কি করে আর নামই বা কি? এবার যেন আরো নুইয়ে গেল শাহতাজ। সে আরো বেশি ইতস্তত হতে থাকলো, তবুও সে নিজেকে ধাতস্থ করে নেয় এবং তার বাবার দিকে চেয়ে আবারও বলে, বাবা ওর নাম তুষার, তবে সে তেমন কোনো ধনী বা বড়লোক ফ্যামিলিতে লাইফ লিড করছে না। তাতে কি হয়েছে বাবা? আমাদের তো কোনো কিছুর কমতি নেই। আমি শুধু একজন সুন্দর মনের মানুষ চাই, যে আমার এসব টাকা পয়সাকে নয় বরং আমাকে ভালোবাসবে। মেয়ের মুখে এমন কথা শুনে মহিব চৌধুরী তার মুখটা গম্ভীর করে কিছু একটা ভাবলেন। বাবার এমন মুখশ্রী দেখে শাহতাজ মনে মনে ভীষণ ভয় পাচ্ছে। তার বাবা কখনোই তার কথার খেলাপ করবে না, তবুও এটা তার জীবন নিয়ে সিদ্ধান্ত। শাহতাজের ভাবনার মাঝে মিস্টার মহিব চৌধুরী সেখান থেকে উঠে এসে তার সামনে এসে দাঁড়ায় এবং তার মাথায় হাত রেখে অল্প হেসে বলে, আমার প্রিন্সেস, তুমি বারবার এত ভয় পাচ্ছ কেন? তুমি কি জানো তোমার জন্য আজ আমার নিজের কতটা গর্ববোধ হচ্ছে? তুমি ঠিক তোমার মায়ের মতন হয়েছ। তোমার মন তোমার মায়ের মতন সরল। আজ আমার এত বড় সাম্রাজ্য শুধুমাত্র তোমার মায়ের জন্যই হয়েছে। তুমি কোনো চিন্তা করো না। তুমি ওকে কালকে আমাদের বাসায় আসতে বলো, আমি ওর সামনে বসে কথা বলতে চাই। শাহতাজ তার বাবার কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু যখনই মিস্টার মহিব বললেন তিনি তুষারের সাথে কালকে দেখা করতে চান, তখনই শাহতাজ তড়িঘড়ি করে তার বাবার উদ্দেশ্যে বলে, না না বাবা, আমি তার সামনে আমার পরিচয় কখনোই আনতে চাই না। আমি চাই সে আমাকে ভালোবাসুক। আমার টাকা পয়সা বা আমার সম্পত্তি এসব আছে এসব জেনে নয়। তাই আমি ঠিক করেছি যে আমিও তার সামনে ঠিক সেইভাবেই থাকবো যেভাবে সে আমার সামনে আছে, এবং আমরা অনুষ্ঠান ছাড়াই বিয়ে করে নিব।
আমি তার সাথে গ্রামে চলে যেতে চাই। আমি চাই সে নিজে থেকে কিছু করুক, তবে আমি একদিন তাকে সব কিছু জানিয়ে আবার তোমার কাছে চলে আসব। তুমি প্লিজ বাবা রাজি হয়ে যাও। মিস্টার মুহিব মেয়ের কথা শুনে মনে মনে হতাশ হলেন। সে তো তার একমাত্র মেয়ের বিয়ে খুব ধুমধাম করে দিতে চেয়েছিলেন, আবার তাকে ছেড়ে নাকি অন্য কোথায় চলে যাবে, এতেও তার ভীষণ খারাপ লাগছে। তবে তার মেয়ে যে এমন এক সিদ্ধান্ত নিয়ে বসবে তা কে জানতো। তবুও সে তার মেয়ের সিদ্ধান্তকে স্নেহ করে বলেন, ঠিক আছে মা, তুই যেমনটা বলিস, তবে তুই নিজের খেয়াল রাখিস মা। শেয়াতাজ প্রশস্ত হেসে তার বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি ভীষণ ভালো, ওয়ার্ল্ডের বেস্ট বাবা তুমি। তুমিও আমার বেস্ট প্রিন্সেস। আর সেদিনের পর থেকে শেয়াতাজের জীবনে একটি নতুন দিনের সূচনা শুরু হয়েছিল। সে ছেলেটাকে ভীষণ ভালোবাসতো, তাই তুষার তাকে যখন যাই বলতো সে তাই করত। তুষার অনন্যাকে নিয়ে শহরের একটি ছোট বাড়িতে উঠে। কোনো এক ভদ্রলোক নাকি তাকে এই বাড়িতে ঠাঁই দিয়েছিল, যদি এসব কিছুই শেয়াতাজের পরিকল্পনা। আজকাল কেউ কাউকে এমনি এমনি বাড়ি গিফট করে নাকি? তবে এই বিষয়ে তুষার কিছুই জানে না, আর সে জানতেও চায় না। তার শুধু সবকিছু ঠিকভাবে জীবন চললেই হলো। তুষারের ব্যবহার মাঝে মাঝে শেয়াতাজের কাছে বেশ খারাপ লাগে, মনে অনেকটা কষ্ট দিয়ে প্রায় কথা বলে সে। তবে শেয়াতাজ এটাকে পরোয়া করে না। চোখের পলকে বিবাহিত জীবনের একটি বছর কেটে যায় তাদের। তুষার কোনো এক ধনী ব্যক্তির সাহায্যে অল্প কিছু মূলধন দিয়ে একটা কোম্পানি খোলে। ব্যবসা ভালোই চলছে, ধরতে গেলে তুষার একজন বিজনেসম্যান। যদিও এসবে ভূমিকা শেয়াতাজের, তবে তুষার জানে না যে এসব শেয়াতাজ করছে। তুষার মনে করে কেউ একজন আছে যে তাকে সাহায্য করছে, আর তুষার তাকে হন্যে হয়ে খুঁজছে শেয়াতাজের অগোচরে। আজ ভালোবাসা দিবস, সহজ ভাষায় বলতে যেটা সবাই চেনে, ভ্যালেন্টাইন্স ডে। শেয়াতাজ তাদের পছন্দের একটি পার্কের রাস্তা ধরে হাঁটছে আর ভাবছে তাদের প্রথম দেখা কিভাবে হয়েছিল 3 বছর আগে। শেয়াতাজ একটি শপিং মলে গিয়েছিল তার পছন্দের একটি হীরের নেকলেস কিনতে। এমন সময় সে তুষারকে দেখেছিল জুতোর দোকানে সেলসম্যানের কাজ করতে এবং অনেক বিষণ্ণ অবস্থায় ছিল। হঠাৎই তুষারের জন্য তার অদ্ভুত মায়া কাজ করে এবং এক দেখাতে তুষারকে তার ভালো লেগে যায়। পরপরই সে তুষারের ব্যাপারে সব খবর নিয়েছিল সেই মল থেকে। আর তখন থেকে শেয়াতাজ বেশ সাধারণ মেয়ে হয়েই তুষারের আশেপাশে ঘুরে বেড়াতো, যাতে তুষার মনে করে সে এই শপিং মলেরই কোনো কর্মচারী। শেয়াতাজকে এই অবস্থা দেখে ওখানের অনেকে অবাক হতো বেশ, তবে কেউ কিছু বলার সাহস পেত না। আর এভাবে চলতে চলতে বন্ধুত্ব এবং তারপর ভালোবাসা। কথাগুলো ভেবে শেয়াতাজ আনমনে বেশ হাসে। হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই শেয়াতাজ লক্ষ্য করে তুষারের গাড়ির মতো দেখতে একটি গাড়ি। শেয়াতাজ প্রথমে ভুল দেখেছে এমন ভাবলেও বেশ অবাক হয় যখন সে দেখে তুষার একটি মেয়ের হাত ধরে গাড়ির দিকে এগিয়ে আসছে। এমন দৃশ্যে শেয়াতাজের দুনিয়া দুলে ওঠে। শেয়াতাজ আনমনে বলে ওঠে, এখন তো ওর অফিসে থাকার কথা, এখানেও একটা মেয়ের হাত ধরে কি করছে? ও কি আমাকে চিট করছে? পরক্ষণে শেয়াতাজ নিজেকে নিজেই বুঝ দেয়, ছিসি, এসব কি ভাবছি আমি? তুষার আমাকে কখনোই চিট করতে পারে না। ও নিশ্চয়ই কোনো ক্লায়েন্টের সাথে মিটিং করতে এখানে এসেছে। এসব ভেবে শেয়াতাজ সামনে এগিয়ে যেতে থাকে এবং সে দেখতে পায় তুষার মেয়েটাকে হঠাৎই জড়িয়ে ধরেছে। তুষারকে এই অবস্থায় দেখে হৃদয় কেঁপে ওঠে তার। তবুও নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক হয়ে তুষারের সামনে যায় শেয়াতাজ। তুষার শেয়াতাজকে দেখে ঘাবড়ে যায়, ঝটপট মেয়েটিকে ছেড়ে দিয়ে আমতা আমতা করে বলে, এ কি শেয়াতাজ, তুমি এখানে কি করছো? শেয়াতাজ কিছু বলবে তার আগে তুষারের সাথে থাকা মেয়েটা বলে ওঠে, এ তাহলে সেই গরিব ভিখারি উড়ে আসা শেয়াতাজ। মেয়েটির কথা শেয়াতাজের বেশ রাগ হয়, তাই সে তুষারের দিকে তাকিয়ে বলে, মেয়েটা এসব কি বলছে তুষার? এই মেয়েটা কে? তুমি তো বলেছিলে আজ অফিসে তোমার জরুরি কাজ আছে, তাহলে এসব কি দেখছি আমি? তুষার এবার শেয়াতাজের সামনে এসে গাড়ির ভিতর থেকে একটি ফুলের বুকেট হাতে নিয়ে বলে, প্রথমত তুমি ওকে মেয়ে মেয়ে বলা বন্ধ করো, আর তুমি যেহেতু দেখেই ফেলেছো তাহলে বলে দেওয়াটাই ঠিক হবে। মানে? শেয়াতাজ, তোমার এখন তুষারকে ছেড়ে দেওয়া উচিত, কারণ এখন সে আমার। আর আজ পর্যন্ত তুষারকে তার এই সাফল্য গড়ে তুলতে যা কিছু প্রয়োজন হয়েছে সব আমিই দিয়েছি। এসব কি বলছো তুমি? মিথ্যে কেন বলছো? আমি মিথ্যা বলছি? গরিব ফকিন্নি ভিখারির বাচ্চা কোথাকার, তোর কি যোগ্যতা আছে আমার সাথে এইভাবে কথা বলার?
এই মেয়েটি এসব কি বলছে তুষার? তোমার সামনেও আমাকে এভাবে অপমান করছে, তুমি কিছুই বলছো না? ঝটকা দিয়ে শায়তাজের হাত ছাড়িয়ে তুষার বলে, সানা যা বলেছে ঠিক বলেছে। কি আছে তোমার কাছে? কেন থাকবো আমি? সানা একটা ভালো আর অনেক ধনী মেয়ে। ও আমাকে অনেক সহ্য করেছে আর আমি ওকে ভালোবাসি। তোমাকে বিয়ে করে আরও রাস্তায় বসতে চলেছি আমি। তুমি চলে যাও আমার জীবন থেকে। তোমাকে দেখলে অরুচি চলে আসে আমার। তুষারকে যেন চিনতে পারছে না আজ শায়তাজ। তুষারের আচরণে শায়তাজের দু চোখ উপচে জলের ধারা গড়াতে থাকে। সেসব উপেক্ষা করে তুষার সানার সামনে গিয়ে বাঁকা হেসে জিজ্ঞেস করে, এই আপদকে তাড়িয়ে আমি তোমাকে বিয়ে করতে চাই সানা। তুমি কি আমায় বিয়ে করবে? হ্যাঁ, অবশ্যই। তুষার আর সানার নাটকে বেশ রেগে যায় শায়তাজ, তাই সে রাগের বশে বলে ফেলে, সানা তোমাকে মিথ্যে কথা বলেছে তুষার। তোমাকেও কোনো সাহায্য করেনি, সব সাহায্য আমি করেছি। আমি তাজ অ্যান্ড গ্রুপ অফ কোম্পানির মালিক, মুহিব চৌধুরীর একমাত্র কন্যা, সেও তাজ চৌধুরী। শায়তাজের কথায় সানা আর তুষার দুজনে হেসে ফেলে, যেন শায়তাজ তাদের কোনো মজার জোকস শুনিয়েছে। সানা শায়তাজের সামনে গিয়ে বলে, তো তুই সেতাজ চৌধুরী? হ্যাঁ। খুব সুন্দর জোকস বলছিস তুই। রাস্তায় বসে এসব জোকস বললে ভালো টাকা কামাতে পারবি। থাক শেহতাজ, আর মিথ্যা বলার দরকার নেই। এই নাও, এখানে 1,00,000 টাকা আছে। এগুলো দিয়ে কিছু করে নিও। আমি আর তোমার সাথে থাকতে চাচ্ছি না। বলেই গাড়ি থেকে একটা পেপার নিয়ে এসে শায়তাজের হাতে দিয়ে তুষার বলে ওঠে, ডিভোর্স দিব আমি তোমাকে। ভালোই ভালোই সাইন করে দিও। তুষারের আমার নোংরা অধঃপতনে তাচ্ছিল্য হাসে শায়তাজ। এরপর কোনো কিছু না ভেবে সে পেপার নিয়ে সাইন করে বলে ওঠে, একদিন ঠিক পস্তাবে দুজনেই। আর এক মুহূর্তে দাঁড়ায় না শায়তাজ, চোখের জল মুছতে মুছতে দৌড়ে বেরিয়ে আসে সেখান থেকে। এমন সময় হঠাৎ শায়তাজের সাথে একজনের ধাক্কা লাগে। শায়তাজ নিজেকে সামনে নিয়ে সামনে তাকায়। সামনে দাঁড়ানো সুদর্শন পুরুষটির সাথে তার চোখাচোখি হয়। শায়তাজের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ছেলেটি বলে, কন্ট্রাক্ট পার্টনার হবে আমার। হঠাৎ শায়তাজের মনে পড়ে মুহিব চৌধুরী মেয়ে জামাই দেখার জন্য অধীর অপেক্ষা করছে। যদি জানতে পারে তুষার তার সাথে প্রতারণা করেছে তবে অনেক কষ্ট পাবে। তাই শায়তাজ রাজি হয়ে যায় এবং বলে, ঠিক আছে। শুভ্র আর শায়তাজকে একসাথে কথা বলতে দেখে তুষার আর সানা এগিয়ে আসে আর তাচ্ছিল্য হেসে সানা বলে ওঠে, অবশেষে আরেক ভিখারিকে বেছে নিলি নাকি? আর কাউকে পেলে না? মানছি শেহতাজ, তুমি কষ্ট পেয়েছ, তোমার ডিভোর্স হয়েছে, তাই বলে এই ছেলেকে বিয়ে করবে তুমি? মুখ সামলে কথা বলে তুষার, নয়তো আমি ভুলে যাব তুমি কে। 1 মিনিট, ভিখারি কাকে বলছেন আপনারা? যেহেতু তুমি ছাড়া এখানে আর কেউ নেই, সেহেতু তোমাকেই বলছি। আমার ব্যাপারে কি জানেন আপনি? কেন, তুমি কি কোনো ধনী পরিবারের ছেলে নাকি? এখন তুমিও আবার সেতাসের মতো এটা বলো না যে তুমি মিস্টার শুভ্র, যিনি ঢাকার প্রথম সারির ধনী ব্যক্তি। আমি সত্যি শুভ্র মাহাতাব। শুভ্রের কথা শুনে ওরা দুজন হেসে দেয়। শায়তাজ মনে মনে ভাবতে থাকে, এই ছেলে মিথ্যে কেন বলছে। সানা হাসি থামিয়ে বলে, তোমাদের ভালোই মানিয়েছে দুই মিথ্যাবাদী। অবশ্যই। অভিনন্দন মিস্টার শুভ্র এবং শেহতাজ চৌধুরী। কথাটি বলে দুজনেই সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। এদিকে শায়তাজ শুভ্রকে বলে, তুমি ওদের মিথ্যে কথা কেন বললে? আমি কোথায় মিথ্যে কথা বলেছি? তুমি একটু আগে বললে না যে তুমি নাকি শুভ্র মাহাতাব? তুমি কি সত্যিই শুভ্র মাহাতাব? হ্যাঁ, কেন? হয়েছে, আমার সামনে মিথ্যে বলতে হবে না। আমি সত্যি বলেছি, কিন্তু তুমি কেন মিথ্যা বলেছো যে তুমি শেহতাজ চৌধুরী? আমি কোনো মিথ্যে বলিনি। ভালোই জোকস পারো তুমি। হ্যাঁ, তুমিও। ওরা আর কেউ কিছু বলে না। শুভ্র শায়তাজকে নিয়ে তার বাড়িতে আসে। এখানে কিছু পেপার রেডি করা আছে কন্ট্রাক্ট ম্যারেজের জন্য, ভালো করে পড়ে তুমি সাইন করে নিও। আচ্ছা, তুমি কেন আমাকে পার্টনার বানাতে চাও? এটাতে তোমার কি লাভ? শুভ্র এবার শায়তাজের দিকে এগিয়ে যায় এবং চোখে চোখ রেখে বলে, কারণ আমি ইনায়াকে বিয়ে করতে চাই না, আর না আমি পারবো দাদির বিরুদ্ধে কিছু বলতে। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। বুঝেছি। কিন্তু আমার প্রস্তাবে তুমি কেন রাজি হলে? শায়তাজ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। আমি আমার বাবাকে কি বলবো?
আমি ফিরে গেলে বাবা সব জেনে যাবে, অনেক কষ্ট পাবে। তাই আমি এখানে ওদের শিক্ষা দেওয়ার জন্য এই ডিলটা করেছি। আমি এই চুক্তির সাথে তোমার পাশে আছি মিস নকল শাহতাজ চৌধুরী। আমি তোমার পাশে আছি মিস্টার নকল শুভ্র। দুজনেই আবার হাসে। কেউ কাউকে বিশ্বাস হয়তো করছে না, তবে অবিশ্বাসও নয়। পরের দিন সকালে শেহতাজ তার কোম্পানিতে যায়। এই কোম্পানির মালিক সম্পর্কে তেমন কেউ জানে না, তাই শেহতাজ সম্পর্কেও তেমন বেশি জানা নেই কারো। শেহতাজ সেখানে গিয়ে সব ফাইল চেক দিচ্ছিল, তখনই তার সাথে দেখা করতে হাসান মাহমুদ নামের একটি লোক আসে। শেহতাজ খেয়াল না করেই চলে যাচ্ছিল, তবে হাসান মাহমুদ শেহতাজকে দেখতে পেয়ে বলে, মিস তাজ, আপনি কেমন আছেন? আমি আপনাকে খুঁজছিলাম। শেহতাজ কারো কণ্ঠ পেয়ে পিছনে ফিরে তাকায় এবং সেদিকে তাকাতেই বলে ওঠে, আরে মিস্টার হাসান যে, আপনি এখানে? হ্যাঁ মিস তাজ, আমি এখানে আপনার সাথেই দেখা করতে এসেছি। হ্যাঁ, আপনি বলুন, হঠাৎ আমার সাথে দেখা করতে এলেন? কোনো বিশেষ কারণ আছে নাকি? মিস তাজ, আপনার ফ্যামিলিকে শুভ্র চৌধুরীর কোম্পানি থেকে আমন্ত্রণ করা হয়েছে এবং বিশেষভাবে আপনাকে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। আপনি কি যেতে চান? কথাটা শুনে শেহতাজ মনে মনে ভাবে, শুভ্র, ও তো আমায় বলেছিল ও নাকি একটা পার্টি রেখেছে। কার জন্য? তাহলে ও কি চৌধুরী কোম্পানি থেকে আমন্ত্রিত হয়নি? থাক, সে গেলে না যাবে, তবে আমার যাওয়া উচিত। শেহতাজের ভাবনার ভিতরে হাসান বলে ওঠে, মিস তাজ, কিছু বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনি আমন্ত্রণ গ্রহণ করুন। তাদের কথা আমরা ফেলতে পারি না, আমি যাব। জি অবশ্যই, তবে আমন্ত্রণ আপনার বাবার কাছেও গিয়েছে মিস তাজ। তিনি সেখান থেকে উত্তর পাঠালেই আমরা নিশ্চিত। এটা কোনো ব্যাপার নয়, বাবা রাজি হবেই। আপনি কি আমাকে মিস্টার শুভ্র চৌধুরীর সাথে দেখা করাতে পারেন? শেহতাজ খানিক মেপে হেসে বলে, আপনি কিন্তু এই শহরের সব থেকে ধনী ব্যক্তিদের মধ্যে একজন। কি যে বলেন মিস তাজ, আমি অতটাও বিখ্যাত নই। আমি শুধু আমার পরিচিতি চারদিকে ছড়াতে চাই, আর শুভ্র চৌধুরীর সাথে দেখা করার ইচ্ছা আমার অনেক আগের। যদিও তিনি কখনো সামনে আসতে পছন্দ করেন না, আপনি কি আমাকে তার সামনে নিয়ে যেতে পারবেন? অবশ্যই, আপনি রেডি থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ মিস তাজ। শেহতাজ হাসান মাহমুদের সাথে কথা শেষ করে তারা দেখিয়ে বলে ওঠে, এবার আমার যাওয়া প্রয়োজন। আপনার সাথে পরে দেখা হচ্ছে মিস্টার হাসান। প্রশস্ত এসে মাথা ঝাঁকিয়ে শেহতাজের পথ ছেড়ে দাঁড়ায় হাসান। শেহতাজ আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে শুভ্র পুরো বাড়ি জুড়ে খুঁজে চলেছে শেহতাজকে, কিন্তু মেয়েটা কোথাও নেই। হঠাৎ কারো পায়ের শব্দে শুভ্র পেছনে তাকিয়ে দেখে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকছে শেহতাজ। শুভ্র এগিয়ে গিয়ে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, তুমি কোথায় ছিলে শাহতাজ? ক্লান্ত কণ্ঠে শেহতাজ জবাব দেয়, আমি একটু কোম্পানির কাজে গিয়েছিলাম। তুমি কিন্তু অনেক মিথ্যা বলো। তোমার থেকে কম। কথাটি বলে শেহতাজ ক্লান্ত শরীরে উপরে চলে যায়। শুভ্র শেহতাজের যাবার পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে। এমন সময় কোম্পানি থেকে কিছু লোক আসে শুভ্রর কাছে। শুভ্র লোকগুলোকে দেখে নিজেকে স্বাভাবিক করে তার বিলাসবহুল সোফায় বসে। স্যার, আপনি মিস তাজকে আমন্ত্রণ করেছেন? আপনার কি মনে হয় তিনি আসবেন? আমি তাকে বিশেষভাবে ডেকেছি, তিনি অবশ্যই আসবেন। তার জন্য এই সব পার্টির আয়োজন করা হয়েছে। হ্যাঁ, তবে আপনার দাদির মতামত কি হতে পারে? তিনি কি এসব জানেন? লোকটির কথা শুভ্র হেসে বলে, আমি মূলত দাদির জন্যই এইসব করছি। তিনি আমার কাছে বেশ করে ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি মিস্টার মুহিব আর তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করতে চান। ঠিক আছে, আমাদের তাহলে কাল সন্ধ্যায় দেখা হচ্ছে। ঠিক আছে। শুভ্র কথা বলা শেষে সেখান থেকে উঠে যাচ্ছিল, এমন সময় আরেকজন লোক বলে ওঠে, স্যার, সেখানে নাকি রবিন সহ কোম্পানির মালিকও আসবে। শুভ্রর মন খুশি থাকলেও এই কথাটা শোনার পর তার মুখটা মুহূর্তে গম্ভীর হয়ে যায়। সে ধাতস্থ কণ্ঠে সবার উদ্দেশ্য বলে, লিসেন, এটা একটা পাবলিক পার্টি, আর এখানে সে আসতেই পারে। আমি এই নিয়ে কিছু বলতে চাচ্ছি না। সরি স্যার। আর কিছু না বলে শুভ্র চলে যায়। কোম্পানি থেকে আসা লোকগুলো গার্ডরা সেই আগের জায়গাতেই ঠাঁই দাঁড়িয়ে থাকে। তুষার স্যার, এবার আপনার লাক দেখছি অনেক ভালো। ফাইনালি শুভ্র চৌধুরীর সাথে ডিল করার সুযোগ পেতে যাচ্ছেন। তুষার ড্রিঙ্কস হাতে বাঁকা হেসে বলে, হ্যাঁ, তা তো অবশ্যই। আমার বেশ আনন্দ হচ্ছে। শুভ্র চৌধুরী নিজে রাজি হয়েছে এই ডিলটা করার জন্য। এটা সত্যি অসাধারণ লাগছে আমার কাছে। আপনি কি তাহলে কালকে যাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। তুমি ফাইলগুলো রেডি রাখবে, আমি কালকে গিয়ে সেখানে ডিলটাতে সাইন করে নিব। জি স্যার।
তুষার আবার ড্রিঙ্কস করতে করতে বাঁকা হাসে এবং নিজের পকেট থেকে ফোনটা বের করে কারো উদ্দেশ্যে ফোন করে। ওপাশ থেকে রিসিভ হতে তুষার বলে, হ্যালো বেবি, তুমি আসছো তো? আমার সাথে তুমি কি নদীর পাড়ে যেতে পছন্দ করবে শাহতাজ? সারতাজের কাছে শুভ্রদের বাড়ির বাগানের দিকটা বেশ পছন্দ হয়েছে, যদিও এটা তাদের বাগানের তুলনায় কিছুই না। তবুও প্রতিদিন নিয়ম করে এখানে আসতে পছন্দ করে সে। কিন্তু আকস্মিক শুভ্রর প্রশ্নে থমকে যায় সারতাজ এবং শুভ্রর সামনে এগিয়ে এসে বলে, তুমি হঠাৎ সেখানে কেন যেতে চাইছো? আমার বেশ পছন্দের একটা জায়গা, আমার বেশ ইচ্ছে করছে যেতে। তুমি কি যাবে? সারতাজ সন্দিহান কণ্ঠে শুধালো, আমাকে কেন নিয়ে যেতে চাও? তুমি যাবে কিনা বলো। হ্যাঁ, যাওয়াই যায়। তাহলে চলো। সারতাজ আর কিছু না বলে সে শুভ্রর সাথে বেরিয়ে পড়ে। ঘন্টা 2 পর সারতাজ আর শুভ্র সেই জায়গায় এসে পৌঁছায়। জায়গাটি সত্যি সুন্দর, সারতাজের বেশ পছন্দ হয়। জায়গাটা আসলেই বেশি সুন্দর, তোমার পছন্দ আছে বলতে হবে। শুভ্র সারতাজের কথা স্মিত হাসে এবং সারতাজের হাত ধরে সামনে নিয়ে যায়। সারতাজ কিছু বলে না। কিছু দূর যেতে সারতাজ শুভ্রর উদ্দেশ্যে জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? যাই বলো, জায়গাটা কিন্তু বেশ সুন্দর। তুমি সত্যি সুন্দর জায়গা বেছে নিয়েছো তোমার মন ভালো করার জন্য। সারতাজকে নিয়ে শুভ্র আরেকটু সামনে এগিয়ে যায়। এরপর একটু কুঁড়ে ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। কুঁড়ে ঘরটি সারতাজকে নির্দেশ করে শুভ্র বলে ওঠে, আমি যখন এই সমুদ্রের দিকটায় প্রথম এসেছিলাম, ঠিক তখনই আমি পানিতে ডুবে গিয়েছিলাম। মা বাবা কেউ আমাকে খুঁজে পাচ্ছিলেন না। তবে এখানে আমার একজন খুব পরিচিত দাদু ছিলেন এবং এই কুঁড়ে ঘরটার ভেতরে রেখে অনেক সেবা যত্ন করেছিলেন। বড় হওয়ার পর তার সাথে মাঝে মাঝে দেখা করতে আসতাম এখানে। বিশেষ করে আমার মন খারাপ হলেই আমি তার কাছে চলে আসতাম। কিছু বছর আগে তিনি এই পৃথিবী থেকে চলে গেছে। তখন আমার জন্য ব্যাপারটা বেশ কষ্টের ছিল। তবে এখনো আমার কাছে এই ঘরটা খুব বেশি স্পেশাল। শুভ্র আর সারতাজ তাদের ছোটবেলার স্মৃতি নিয়ে কথা বলছিল। এমন সময় হঠাৎ সেখানে তুষার আর সানা এসে উপস্থিত হয় এবং শুভ্রকে অবজ্ঞা করে বাঁকা হেসে তাচ্ছিল্য করে বলে ওঠে, তুমি এখনো এই ভিখারিটার সাথেই আছো? আর এটা কেমন ভাঙাচোরা বাড়িতে থাকছো তুমি? শেষমেশ এই ভাঙ্গা ঘরে এসে আশ্রয় নিয়েছো। আমাকে বলতে পারতে, আমি তোমাকে না হয় একটা নতুন বাড়ি কিনে দিতাম। তবু অন্তত এই ভাঙ্গা ঘর তোমাকে রাখতাম না। আমি এতটাও খারাপ নই অবশ্য। গরিব ভিখারিদের সাহায্য করতে আমার বেশ ভালো লাগে। এটা করে আমি অনেক আনন্দ পাই। অন্তত আমাকে আনন্দ দেওয়ার জন্য হলেও তোমার আমার কাছে ভিক্ষা চাওয়া উচিত ছিল শেহজাদ। কথাটি বলেই সানা তুষারের গায়ে ঢলে পড়ে হাসতে থাকে। সানার সাথে তাল মিলিয়ে তুষার ও শুভ্রর উদ্দেশ্যে মজা করে বলে, তোমার নিজেরই থাকার ঠিক মতো জায়গা নেই, আর তুমি সেখানে কিনা আরেকটা আস্ত আপদ নিয়ে নিলে নিজের ঘাড়ে। অবশ্য তোমাদের 2 ভিখারিকে ভালোই বানিয়েছে। আর তুমি কি যেন বলেছিলে, নিজেকে শুভ্র চৌধুরীর রাইট, এই তার নমুনা। আর সারতাজ, তুমি নিজেকে চৌধুরী পরিবারের মেয়ে বলেছিলে আমার সামনে, তাই না? তুমি ধারণাও করতে পারবে না তাদের সম্পর্কে। তোমাদের রুচিতে একটুও বাধে না এমন মিথ্যে বলতে, তাই না? তোমার কি যোগ্যতা আছে তুমি নিজেকে মিস তাজ বলো? আমি প্রথমেই বুঝতে পেরেছি তুমি কতটা মিথ্যাবাদী। ভালো হয়েছে তুষার আগেই তোমার মতো ভিখারি একটা মেয়েকে ছেড়ে দিয়েছে, নয়তো তোমার সাথে সাথে তাকেও রাস্তায় বসে ভিক্ষা করতে হতো। সানা আর তুষারের কথাগুলো সারতাজের কাছে সূচের মতো বিঁধল। শুভ্র চুপচাপ শুনে গেল সবটা, কিছু বলল না। সে এইসব মূর্খ লোকদের সাথে কোনো কথা বলতেও চায় না, তাই সে চুপ করে আছে, কথাগুলোকে পাত্তা না দিয়ে। এবার সারতাজ তুষারের সামনে দাঁড়িয়ে বলে, অতিরিক্ত অহংকার করো না। অহংকার কিন্তু পতনের মূল। আর কিছু কিছু সত্য সবসময় লুকানো থাকে, তবে যখন সেগুলো বের হয়ে আসে তখন ওই বিবৃত মানুষদের জন্য বিপজ্জনক হয়। আর আমার তো নিজের উপরই রাগ হচ্ছে, আমি কিনা মানুষ চিনতে এত বড় ভুল করলাম। বিশ্বাসঘাতক, বিশ্বাস ভেঙেছ তুমি আমার। তোমার যে কি হবে সেটা তুমি বুঝতেই পারছো না। তুমি ওর সাথে এভাবে কথা বলার সাহস পাও কিভাবে? হ্যাঁ, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? খবরদার, তুমি ওর সাথে এভাবে কথা বলতে পারবে না।
নিজে গরিব ভিখারি মিথ্যাবাদী হয়ে আবার আমার হাজবেন্ডকে এসব কথা শোনাতে এসেছো? তোমার কি যোগ্যতা আছে আমাদের সাথে এরকম ভাবে কথা বলার? শ্বেতাজ আর কিছু বলবে তার আগেই শুভ্র বলে ওঠে, তুমি কিছু বলো না শ্বেতাজ, ওদের ব্যবস্থা আমি কালকে করব। তুমি চলো আমার সাথে, এখানে দাঁড়িয়ে এদের চেহারা দেখতে ভালো লাগছে না আমার। কথাটি বলে শুভ্র শ্বেতাজের হাত ধরে সেখান থেকে চলে আসতে নেয়। ঠিক তখনই পেছন থেকে তুষার আর সানা একসাথে বলে ওঠে, যাও যাও, ভিখারির দল কোথাকার, সাহস কত বড় আমাদের কথা শোনাতে আসে, রাস্তার ভিখারি কোথাকার। আর তুষার, তোমাকেও বলি, তোমার কি পছন্দ? তুমি এই মেয়েটাকে কি দেখে পছন্দ করছিলে? বাদ দাও এসব কথা বেবি, এখন তুমি আমার সব। চলো, তোমাকে নিয়ে আমি রেস্টুরেন্টে যাব, অনেক দিন তোমাকে নিয়ে চিল করা হয় না। বাড়ি আসার পর থেকে শ্বেতাজের মনটা বেশ খারাপ হয়ে আছে। শুভ্রর কাজ থাকায় সে কিছুক্ষণ আগেই বেরিয়েছে। শ্বেতাজ যে বাড়িটা শুভ্রর সাথে থাকে এটাতে শুধু শুভ্র একাই থাকতো, কারণ সে তার পরিবার থেকে বেশিরভাগ সময় দূরেই থাকতে চাইতো, কেননা তার দাদি তাকে জোর করতো বিয়ে করার জন্য। ব্যাপারটা এমন নয় যে সে বিয়ে করতে চায় না, তবে সে চায় সে নিজের পছন্দ মতো একজন ভালো মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে। শুভ্র চায় না তার টাকা পয়সার আভিজাত্য দেখে কেউ তাকে মিথ্যা ভালোবাসার অভিনয় করুক, কিন্তু শ্বেতাজকে সে নিজে পছন্দ করেছে। মেয়েটির প্রতি তার অন্যরকম ভালো লাগা কাজ করে সব সময়। যদিও শুভ্র শ্বেতাজকে তা কখনো বুঝতে দেয় না, শুভ্র ভেবে রেখেছে ধীরে ধীরে সে শ্বেতাজকে তার মনের কথা ব্যক্ত করবে। এদিকে শ্বেতাজ বসে নিজের ভাগ্যের হিসেব করছিল, তখনই ওর ফোন বেজে ওঠে। স্ক্রিনে নজর বোলাতে দেখতে পায় তার বাবা ফোন দিয়েছে। শ্বেতাজ বেশ খুশি হয়, ঝটপট ফোন রিসিভ করে কানে তুলে বলে ওঠে, কালকে তো শুভ্র চৌধুরীর পার্টিতে আসছো তাই না বাবা? কালকেই না হয় সামনাসামনি কথা বলাবো তোমার সাথে। আর এই কদিন ফোন না ধরার জন্য সরি। মিস্টার মুহিব মেয়ের সাথে হাসি তামাশা করে অনেক কথা বললেন, এরপর বললেন, তোমার স্বামী কেমন আছে? নিশ্চয়ই সে আমার মেয়েকে ভালো রেখেছে, তাই না? নয়তো আমার মেয়ে কি করে আমাকে ভুলে থাকতে পারে? স্বামীর কথা মনে পড়তে শ্বেতাজের মন ভার হলো, কষ্টে বুকের ভেতর দুমড়ে মুচড়ে গেল, দু চোখ ভিজে উঠল। তবুও নিজেকে সামলে অল্প করে বলল, ও ভালো আছে বাবা, একদিন সময় করে তোমার সামনে ওকে নিয়ে যাব, এখন রাখছি। বলেই ফোন কেটে দিল শ্বেতাজ। ফোন কাটতেই দুজন মেড সার্ভেন্ট ফুড ট্রলিতে করে খাবার নিয়ে এলো শ্বেতাজের কক্ষে। শ্বেতাজ কিছু বলার আগে তারা বলল, স্যার, বাইরে কাজ আছে, আমাকে বলেছে আপনাকে যাতে খবরটা দিয়ে দিই, খেয়ে নেবেন ম্যাম। কথাটি বলে মেড চলে যায়। খাবারের পানে তাকিয়ে শ্বেতাজ মনে মনে বলল, ছেলেটা বেশ কেয়ারফুল। স্যার, আপনার শরীরের কন্ডিশন ঠিক নেই, কিভাবে ওই পার্টিতে আপনি যাবেন? আর ওখানে অনেক বিজনেস ম্যাগনেট থাকবে, তারা কথা বলতে চাইবে আপনার সাথে, কিন্তু ডক্টর তো আপনাকে বেশি কথা বলতে বারণ করেছে। আমাকে যেতেই হবে ম্যানেজার। আমার মেয়ের সাথে আমার দীর্ঘদিনের সাক্ষাৎ হয় না, ঠিক মতন কথাও বলে না। মেয়েটার সাথে দেখা করার জন্য প্রাণটা ছটফট করছে, আমাকে বাধা দিবেন না প্লিজ। কথাটা বলেই বুক চেপে ধরে চেয়ারে মাথা হেলিয়ে দিলেন মুহিব চৌধুরী। তার কেমন যেন মনে হচ্ছে শ্বেতাজ ভালো নেই। মেয়েটার কণ্ঠ কেমন নিষ্প্রাণ, নিজের চোখে মেয়েকে দেখে বুঝতে চান মেয়ে তার কত সুখে আছে। কিছুক্ষণ নীরব থেকে মুহিব চৌধুরী বলে উঠলেন, বিজনেস পার্টিতে যাওয়ার জন্য সকল অ্যারেঞ্জমেন্ট করুন ম্যানেজার, আমাকে যেতেই হবে। আমি সবকিছু ম্যানেজ করব, আপনি চিন্তা করবেন না স্যার। কথাটা বলে ম্যানেজার দ্রুত পায়ে চলে যায়। একা বসে থাকেন মুহিব চৌধুরী। একমাত্র কন্যাহীন তার জীবন অসহায়ের ন্যায় হয়ে উঠেছে তার দিন দিন। আজ সকাল থেকেই শুভ্রকে বেশ ব্যস্ত বলে মনে হচ্ছে শ্বেতাজের কাছে। সে কয়েকবার জিজ্ঞেস করতে গিয়ে করতে পারেনি, অবশ্য তাকেও আজ যেতে হবে, সেই নিয়ে তার মধ্যে উৎকণ্ঠা। এদিকে মিস্টার হাসান অনেকবার শ্বেতাজকে জিজ্ঞেস করেছেন তারা যাচ্ছে কখন, তবে শ্বেতাজ বলেছে, আমি একেবারে সন্ধেবেলাতেই যাব। তাই মিস্টার হাসানও সেই হিসেবে রেডি করেছেন সবকিছু। আজ সন্ধ্যার পার্টিতে বেশ চমৎকার কিছু হতে পারে, যেমন সবাইকে অবাক করে দেওয়ার মতো কিছু ঘটনা। মিস্টার মুহিব ঢাকা পৌঁছাবেন কিছু ঘন্টা পরে, তাই আজ বেশ খুশি তিনি। তার একমাত্র কারণ শ্বেতাজ। দীর্ঘদিন শহরের বাইরে থাকা শ্বেতাজের সাথে তার সাক্ষাৎ হয়নি। এদিকে শ্বেতাজ তার বাবাকে কষ্ট দিতে চায় না, তাই সেও তার বাবার সাথে ইচ্ছে করেই দেখা করেনি। দেখা করলে যদি শ্বেতাজের স্বামী ধরে ফেলে যে শ্বেতাজ কোনো কোটিপতির মেয়ে, তখন মুহিব চৌধুরী মনে মনে ভাবলেন,
এবার আমি আমার মেয়ে আর জামাইকে সাথে করে নিয়ে যাব, আর তাদের কষ্ট করার দরকার নেই। এবার আমি তাদের কোনো কথাই শুনবো না। মেয়ে আর মেয়ের জামাইকে ঘিরে মিস্টার মুহিব এসব ভেবে রেখেছেন। তবে তিনি যখন জানতে পারবেন আসলে এই কয়েকদিন বেশ কিছু আশাহত ঘটনা ঘটে গেছে তার মেয়ের জীবনে, তখন তিনি কেমন প্রতিক্রিয়া দেখাবেন, হয়তো বেশ কষ্ট পাবেন। তিনি ভাববেন হয়তো তার খামখেয়ালি আর মেয়ের প্রতি উদাসীনতার জন্যই শাহতাজের সাথে এসব ঘটেছে এবং নিজেকে দোষ দেবেন। এটা ভেবেই মূলত শাহতাজ তার বাবাকে কিছু জানায়নি, আর না শাহতাজ তার বাবাকে কিছু জানাতে চায়। শাহতাজ রেডি হয়ে নিচে নেমেছে। তাকে আজ দেখতে বেশ সুন্দর লাগছে। সাদার সাথে গোল্ড মিক্স একটি সুন্দর কারুকাজ করা পার্টি গাউন পরেছে সে। এই গাউনটি তার হাঁটু পর্যন্ত, সাথে কিছু সুন্দর মিক্স জুয়েলারি, আর সবচেয়ে আকর্ষণীয় নতুন লঞ্চ হওয়া দামি ঘোল। এটা দেখে সাধারণ মনে হলেও এটার দাম সম্পর্কে ভাবাও কারো কাছে বেশ অসম্ভব ব্যাপার হবে। তার সাথে তার ব্যক্তিত্ব, এই সব কিছু মিলিয়ে শাহতাজ সত্যি একজন অতুলনীয় নারী। শাহতাজকে দেখে বেশ কয়েকজন হোম সার্ভেন্ট আলোচনা করছে। কেউ কেউ বলছে তাকে বেশ সুন্দর লাগছে, আবার কেউ কেউ বলছে সন্ধ্যা তাদের ম্যাম যাচ্ছে কোথায়। শাহতাজ নিচে নেমে আসতে সে লক্ষ্য করে মেয়েরা তার দিকে তাকিয়ে আছে। শাহতাজ হয়তো বুঝতে পেরেছে মেয়েদের ভিতর কৌতূহলটা কি নিয়ে, তাই সে নিজে মেয়েদের উদ্দেশ্য বলে ওঠে, কি হয়েছে, তোমরা কি কিছু বলতে চাও? শাহতাজের কথা শুনে মেয়েরা তাদের নজর সরিয়ে এদিক সেদিক তাকিয়ে আমতা আমতা করে শাহতাজের উদ্দেশ্য বলে, ম্যাম, আপনি কোথায় যাবেন? তোমরা সবাই এভাবে দেখছো কেন আমাকে? আর এত সংকোচ কিসের? আমাকে নির্দ্বিধায় যা ইচ্ছে জিজ্ঞেস করতে পারো। মেয়েরা শাহতাজের কথায় বেশ খুশি হয় এবং তারা মনে মনে এটাও ভাবে যে তাদের ম্যাম কত ভালো। ম্যাম, আপনি কোথায় যাচ্ছেন? আর স্যারকেও দেখলাম কি নিয়ে যেন বেশ ব্যস্ত, কিছু হয়েছে কি? শাহতাজ বুঝতে পেরেছে তাদের ভিতরে বেশ কৌতূহল, তাই সে আবারও হেসে বলল, আমি আপাতত একটা পার্টিতে যাচ্ছি, তবে তোমাদের স্যার কোথায় সেটা আমি এখন বলতে পারছি না, কারণ তার সাথে আমার কথা হয়নি। হয়তো কোথাও পার্সোনাল কাজে গিয়েছে। আমি গেলাম, তোমাদের স্যার ফিরলে বলবে আমি একটা জরুরি কাজে গিয়েছি। ঠিক আছে ম্যাম, সাবধানে যাবেন। শাহতাজ মেয়েদের কথা শুনে মুচকি হেসে সেখান থেকে চলে যায় এবং গিয়ে দেখে বাইরে আগে থেকে মিস্টার হাসান তার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে। তাই সে কথা না বাড়িয়ে তড়িঘড়ি করে গাড়িতে উঠে পড়ে এবং গাড়িও তার সেই গন্তব্যে যাওয়ার জন্য রওনা দেয়। পার্টিটা বেশ আয়ুষভাবে আয়োজন করা হয়েছে এবং চারপাশে নানা রকম বাহারি দামি দামি সাজ সরঞ্জাম দিয়ে ভরা। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের লোক এসেছে, তাদের সকলের ভেতরে আভিজাত্যের ছোঁয়া। চারপাশে বেশ কিছু সিকিউরিটি গার্ড দাঁড়ানো রয়েছে। শাহতাজদের গাড়ি এই মাত্র এসে থেমেছে। তারা যখনই ভিতরে ঢুকতে নেয় তখনই তাদের সামনে কিছু সিকিউরিটি গার্ড বলে ওঠে, এ কি, আপনি কোথায় যাচ্ছেন? শাহতাজ কিছু বলার আগে মিস্টার হাসান বলে ওঠেন, মিস্টার, আপনারা সবাই পাগল নাকি? উনি হচ্ছেন মিস শেহতাজ চৌধুরী। আপনারা কি ওনাকে চিনতে পারছেন না? ওনাকে বিশেষভাবে এখানে আমন্ত্রণ করা হয়েছে। ওখানে উপস্থিত সকল গার্ড হেসে ওঠে। তাদের কাছে এই কথাটা কোনো মজার ব্যাপারের মতো মনে হচ্ছে। ওখান থেকে একজন গার্ড তামাশা সহিত বলে ওঠে, আচ্ছা, উনি তাহলে মিস তাজ? হ্যাঁ। গার্ডগুলো আবার হেসে ওঠে এবং বলে, আমাদের কি আপনি গাধা পেয়েছেন নাকি যে কেউ এসে বলে ফেললেই উনি মিস তাজ বলে আমাকে বিশ্বাস করে নিতে হবে? গার্ডগুলোর অহেতুক তামাশা শাহতাজের রাগ হয়, তবে সে এটা নিয়ে বেশি একটা ভাবে না। এরপর নিজেকে সামলে বলে ওঠে, আমি সত্যিই মিস তাজ, চৌধুরী পরিবারের একমাত্র কন্যা। তাই নাকি? হঠাৎ চৌধুরী পরিবারের মেয়ে আমাদের মতন গরিবদের সাথে কথা বলছে, ভাবতেই অবাক লাগছে। বা আজকালকার দিনকাল কি ভালো যাচ্ছে আমাদের। মিস্টার হাসান আর কিছু বলবেন তখনই সেখানে তুষার আর সানা এসে উপস্থিত হয়। এরপর তারা শাহতাজকে দেখে বলে ওঠে, উফ শেতাজ, তুমি এখানেও চলে এসেছো? যত সব, আমি তোমার মতো ছেঁচড়া মেয়ে আর একটাও দেখিনি জীবনে। বিনা আমন্ত্রণে এমন বড়লোক জায়গায় আসতে লজ্জা করলো না তোমার? মিস্টার, ওনার সাথে আপনার ভদ্রভাবে কথা বলা দরকার। মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শিখেননি, অভদ্র মেয়ে কোথাকার। ইউ, মুখ সামলে কথা বলুন। আপনি আমার সাথে এভাবে কথা বলার সাহস কি করে পেলেন? ভিখারি ছোট লোক কোথাকার।
মিস্টার হাসানের বেশ রাগ হয় সানার বেয়াদবি দেখে। তিনি রেগে সানার দিকে এগিয়ে যেতে নিলে তখনই তুষার বলে ওঠে, আপনার সাহস কি করে হয় আমার ওয়াইফকে কথা শোনানোর? মিস্টার হাসান খুব অবাক হয় তুষারের কথা, কারণ তিনি তো জানতেন তুষার শায়তাজের স্বামী। তাহলে সানাকে তার ওয়াইফ কেন বলছে তিনি? হাসান জিজ্ঞাসা দৃষ্টিতে শায়তাজের দিকে তাকালে সে বলে, কথার জবাব দিন মিস্টার হাসান। সে আর আমার স্বামী নয় এখন, তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আপনার যা ইচ্ছে আপনি তাই ওনাকে বলতে পারেন, এতে আমার কিছু যায় আসে না। মিস্টার হাসানের বেশ হাসি পাচ্ছে। তুষার এরকম পাগলের মতো একটা কাজ কিভাবে করলো? এমন হিরে হেলায় কেউ হারায়? মিস্টার হাসান তার ছেলের হাসি দিয়ে বলে, মিস্টার, আপনি পাগলের মতো একটা কাজ করেছেন। মিস্টার তুষার, আপনি জানেন আপনি কাকে ছেড়েছেন? উনি আপনার জন্য কি না করেছে। আপনার এই ব্যবসা বাণিজ্য সব উনি নিজের টাকা খরচ করে দাঁড় করিয়েছেন, আর এমন একজনকে ছেড়ে এই ফালতু মেয়েকে বিয়ে করেছেন আপনি। চুপ করুন তো, আপনিও ওর মতো মিথ্যাবাদী। নয়তো এই মেয়েকে আপনি কি করে মিস তাজের সাথে তুলনা করতে পারেন? যত সব। এই সিকিউরিটি, ওদের এখান থেকে বার করো, কুইক। গার্ড তুষারের কথা শুনে তাদের হাতে থাকা একটি লাঠি নিয়ে শায়তাজের উপর আঘাত করার আগেই শুভ্র এসে গার্ডের হাত ধরে ফেলে। এরপর দাঁতে দাঁত পিষে অধিক ক্রোধে ধমকে ওঠে, তোমাদের সাহস কি করে হয় আমার ওয়াইফের গায়ে হাত তোলার? আমি তোমাদের সবার চাকরি খেয়ে নেব। শুভ্রকে এখানে দেখে বেশ অবাক হয়ে যায় শায়তাজ। এরপর শুভ্রর হাত ধরে থামানোর চেষ্টা করে। শুভ্রকে দেখে তুষার আবার বলে ওঠে, ওহ শেহতাজ, তুমি এখনো এই ভিখারিটার সাথেই আছো? ভদ্রভাবে কথা বলো তুষার, তুমিও এক সময় ভিখারিই ছিলে। শায়তাজের কথায় তুষার চুপ হয়ে যায়। সে আর কিছু বলে না। তবে সানা শায়তাজের উপর ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, তুমি কাকে কি বলছো? গরিব ভিখারির বাচ্চা কথাকার। আছো তো আর একটা গরিব ভিখারির সাথে। আমি তো এটাই বুঝতে পারছি না ওদের এখানে আসতে দিল কে, আর ওরা এখানে বা কি করছে। সানার কথায় সাই মিলিয়ে সেখানে একটা গার্ড শুভ্রর উদ্দেশ্য বলে ওঠে, তোমরা এখানে কার কথা এসেছো? এটা শুভ্র চৌধুরীর পার্টি। তোমরা এখানে কি করছো? তোমাদের এখানে আসতেই বা কে দিল? আমি ইনভাইট করেছি, কারণ আমি শুভ্র চৌধুরী। ও, তাহলে তো তুমি মিস্টার মুহিবের ছেলে। কথাটি বলে সেখানে সব গার্ডরা হাসতে থাকে। তুষার আর সানাও তাদের সাথে তাল মিলিয়ে হাসে। তখনই শায়তাজ শুভ্রকে চুপি চুপি বলে, দেখো শুভ্র, এখানে মিথ্যে কথা বলো না। এখানে সবাই জানে শুভ্র চৌধুরী কে, তাই মিথ্যে কথা বললে ওরা তোমাকে নিয়ে হাসবে। আমি সত্যি শুভ্র, বিলিভ মি। আচ্ছা, তাহলে ওরা তোমাকে চিনতে কেন পারছে না? এটা আমার ভুল নয়, অনেক আমাকে ফাঁসি গেছে। শুভ্রর কথা শুনে তুষার রেগেও বলে ওঠে, তোমার সাহস কি করে হলো অনিককে দোষ দেওয়ার? অনেক আমার পরিবারের সদস্য, সে যদি দোষ করে তাহলে অবশ্যই অধিকার আছে আমার তার ভুল ধরিয়ে দেওয়ার। শেহতাজের কাছে অনেকের নাম্বার কি করে হলো? মিস্টার তুষার, মামলা বোধহয় বেশ চাপে হবে। আপনাদের টিকে থাকা কষ্টের হয়ে যাবে। তার থেকে ভালো আপনারা ভিতরে গিয়ে আমাদের ধ্যান করুন। গার্ডদের কথা মতো তুষার সানার হাত ধরে ভিতরে চলে যায়। যাওয়ার আগে শুভ্রকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলেও তাতে সফল হয় না তারা যাওয়ার কিছুক্ষণ পরে সেখানে অনেক নামে ছেলেটি আসে, যাকে শায়তাজ ফোন করেছিল। অনেক আসতে শুভ্র তার দিকে তাকিয়ে কিছু বলবে তার আগে গার্ডরা বলে, স্যার আপনি এসেছেন, দেখুন এই লোকটা কখন থেকে নিজেকে শুভ্র চৌধুরী বলে সম্বোধন করছে। তিনি মিথ্যা কথা বলছে, তাই না? আপনি ওকে প্লিজ কিছু বলুন, তিনি আমাদের কথাই শুনছে না। অনেক গার্ডের কথা শুনে গার্ডের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, চুপ করো মূর্খের দল। তোমরা জানো তোমরা কাকে কি বলছো? উনিই শুভ্র চৌধুরী, আমার শুভ্র ভাই। ওনার কাছে তাড়াতাড়ি ক্ষমা চাও তোমরা। অনেকের কথা শুনে গার্ডরা হকচকিয়ে ওঠে। ভয়ে তাড়াতাড়ি করে নিজের মাথা নিচু করে শুভ্রর কাছে ক্ষমা চায়। যদিও শুভ্র বেশ রেগে আছে, তবুও সে গার্ডদের কিছু বলে না। অনেক তার ভাইয়ের দিকে তাকিয়ে হাত জোড় করে বলে, মাফ করে দাও ভাই, আমি বুঝতে পারিনি এতটা অসুবিধা হবে। এই গাধাদের দিয়ে কোনো কাজ হচ্ছে না। আমি কতবার করে বললাম যে ভাইয়ার ছবিটা দেখে নিন, তাও এটা শুনেনি। ভাইয়া প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শায়তাজ মনে মনে বেশ অবাক হয়। সে মনে মনে ভাবছে, শুভ্র তাহলে সত্যি কথাই বলছে। শায়তাজের চিন্তিত মুখের পানে তাকিয়ে শুভ্র অনেককে নির্দেশ দিয়ে বলে ওঠে, তোমার ভাবিকে সসম্মানে ভেতরে নিয়ে যাও অনেক। ভাইয়ের আদেশ পেতেই অনেক মাথা ঝাঁকিয়ে শায়তাজকে নিয়ে ভিতরে ঢোকে। এদিকে মিস্টার হাসান শুভ্রের সামনে এসে বলে, মিস্টার চৌধুরী,
আপনার সাথে তাহলে দেখা হয়েই গেল, আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল বলতে পারেন। শুভ্র প্রশস্ত হেসে বলে ওঠে, আপনিও কিন্তু কম নন। এ তো কিছুই না মিস্টার চৌধুরী, আমি আরেকটু পরিচিত হতে চাই আপনার মাধ্যমে। শুভ্র মিস্টার হাসানের কথায় হেসে দেয় এবং তাকে ভেতরে যাওয়ার জন্য অনুরোধ করে সে বলে, চলুন ভিতরে যাওয়া যাক। শাহতাজ ভিতরে গিয়ে দাঁড়িয়েছে। মিস্টার হাসানের সাথে আছেন, তবে তুষার আর সানাত শাহতাজকে শান্তিমতো দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না। তারা নানাভাবে নানান কর্মকাণ্ডের মাধ্যমে শাহতাজকে বেশ অপমান করছে সেখানে। তাই শাহতাজ তাদের উদ্দেশ্য বলে, আমার মনে হয় আপনাদের নিজের কাজকর্মের ভেতরেই ব্যস্ত থাকা দরকার। অন্যের বিষয়ে মাথা না ঘামানোই বুদ্ধিমানের কাজ। শাহতাজের কথা তখন সানা তার দিকে এগিয়ে গিয়ে বলে, সত্যি গুলো শুনতে তোমার বুঝি ভালো লাগছে না? ভালো লাগবেই বা কি করে? কোনো ভিখারি তার সম্পর্কে খারাপ কথা শুনতে ভালো লাগে না। তোমাদেরও তার ব্যতিক্রম হওয়ার কথা নয়। আমাকে এটা বলো, তুমি এখানে আসলে কিভাবে? আমার মনে হয় তোমার নাকটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে সানা। মুখ সামলে কথা বলো শাহতাজ, নইলে আমি ভুলে যাব তুমি কে। তুষারকে বাধা দিয়ে সানা বলে, বাদ দাও তুষার, এসব ভিখারির কথা গায়ে মাখি না আমি। কথা বলতে বলতে হঠাৎ সানার নজর যায় শাহতাজের হাতের ঘড়ির দিকে। ঘড়িটা দেখে সানার চোখ কপালে ওঠে। সে সন্ধিয়ান কণ্ঠে জিজ্ঞেস করে, দেখে তো বেশ দামি মনে হচ্ছে, তা কথা থেকে নিলে চুরি করছো নাকি? শাহতাজ তাচ্ছিল্য এসে বলে, সবাইকে নিজের মতো ভেবো না প্লিজ। সানা বেশ রেগে যায় এবং সে সেখানে উপস্থিত তার বাবাকে ডাকে, কারণ তার বাবাও যেহেতু একজন বিজনেসম্যান তাই তার বাবাও সেখানে উপস্থিত ছিলেন। হেই, তুমি আমার মেয়েকে বাজে কথা বলার সাহস পাও কি করে? বাহ, ওকে বের করো এখান থেকে। তখনই মিস্টার হাসান দৌড়ে এসে বলে, মিস্টার হারুন, আপনি কিন্তু এবার অভদ্রতামি করছেন। আপনি জানেন উনি কে? উনি মিস তাজ চৌধুরী। তখনই সেখানে শুভ্র এসে উপস্থিত হয়। সানা শুভ্রকে দেখিয়ে বলে ওঠে, বাবা, এটা হচ্ছে ওই মেয়েটার হাজব্যান্ড, ওকেও বের করে দাও। আমাকে ভীষণ অপমান করেছে এরা। তুমি তাড়াতাড়ি দুজনকে এখান থেকে তাড়িয়ে দাও তো। সানার বাবা শুভ্রকে দেখে বেশ ঘাবড়ে যায়। তিনি সানার উদ্দেশ্য বলে, চুপ করো বেয়াদব মেয়ে, তুমি আমার ব্যবসা ডুবাবে নাকি? ওদের বের করে দেবার সাথে বিজনেস ডুবার কথা আসছে কেন বাবা? আর এসব গরিব ভিখারির পার্টির সৌন্দর্য নষ্ট করে। আপনি এখনই গার্ডকে ডেকে ওদের ধাক্কা দিয়ে বের করে দিন। আরে মূর্খ দল, তার সম্পর্কে কিচ্ছু না জেনে কি বলছো তোমরা? উনি শুভ্র চৌধুরী, যার আন্ডারে আমাদের বিজনেস চলে। সানার বাবার মুখ থেকে কথাটা শোনা মাত্র সেখানে থাকা সকলে বেশ অবাক হয়ে যায়, কারণ সেখানে উপস্থিত বেশিরভাগ লোকই জানতো না যে আসলে শুভ্র কে। যেহেতু শুভ্র সবসময় নিজের পরিচিতি লুকিয়ে রাখতো, তাই বেশিরভাগ লোকই এই বিষয়টা জানতো না। এটা জানার পর থেকে সানার তো মুখই বন্ধ হয়ে গেছে। আকস্মিক এমন ধাক্কা সামলাতে না পেরে সানা মাথা ঘুরে পড়ে যেতে নেয়। তবে তুষার তাকে ধরে ফেলে। তখনই সে তার বাবার উদ্দেশ্য বলে, তুমি মিথ্যা কথা বলছো তাই না? এটা কিছুতেই হতে পারে না। তুমি সকলের সামনে মিথ্যা কথা কেন বলছো বাবা? আমি মিথ্যা কেন বলবো সানা? তুমি না জেনে অনেক বড় ভুল করেছো। উনি চৌধুরী কোম্পানির মালিক শুভ্র চৌধুরী। কথাটি শুনে তুষারের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। শাহতাজ তুষারের দিকে তাকিয়ে মুচকি হাসে। সে এই ভয়টাই দেখতে চেয়েছিল তুষারের মুখে। সানা তার বাবার কাছ থেকে সরে গিয়ে চিৎকার করে বলে ওঠে, এই ছোট লোক কি করে শুভ্র চৌধুরী হতে পারে? এসব আমি কিছুতেই মানি না। তোমার মানা বা না মানাতে কারোর কিছু যায় আসে না সানা, তাই এসব নাটক বন্ধ করো। তাদের কথার মধ্যে দিয়ে তুষার হঠাৎ শুভ্রের পা ধরে বলে ওঠে, স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি। আমাদের মধ্যে অনেক বড় ভুল বোঝাবুঝি হয়েছে। আসলে আপনার সাথে আমার এক্স ওয়াইফ ছিল বলে রাগ করেই আমি আপনাকে এই কথাগুলো বলেছি স্যার। আমি সত্যি মন থেকে বলিনি স্যার, আমাকে ক্ষমা করে দিন। তোমার সাহস কি করে হয়? তুমি আমার নামে বলেছো সেটা আমি মেনে নিলাম, কিন্তু শাহতাজের নামে কি করে এইসব খারাপ কথা বলতে পারো? আমি তোমাকে ক্ষমা করব না মিস্টার তুষার। কথাটি বলে অনেককে ডেকে ওঠে শুভ্র। শুভ্র ডাক শুনে অনেক দৌড়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে ভাইয়া? আমি মিস্টার তুষারের সাথে যে ডিলটা করার জন্য রাজি হয়েছিলাম সেই ডিলটা তুমি ক্যান্সেল করে দাও, কারণ আমি তার সাথে আর কোনো রকম বিজনেস ডিল করতে চাচ্ছি না। তার সকল পেপার তাকে ফিরিয়ে দাও, ব্যাস, আর কিছু শুনতে চাই না।
কথাটা শুনে তুষার আবার শুভ্রের কাছে ক্ষমা চাইতে থাকে। সে আর এই ভুল করবে না বলে প্রতিশ্রুতি দেয়। তবে শুভ্র এক কথার মানুষ, সে যখন বলেছে যে সে মিস্টার তুষারের সাথে এই ডিলটার করবে না, তখন সে আর কারো কথাই শুনবে না। তুষার রাগে অপমানে সেখান থেকে উঠে সানার পাশে গিয়ে দাঁড়ায়। এবার তাহলে কি হবে তুষার? আমরা কি তাহলে এই ডিলটা হাতছাড়া করলাম? এখন আমাদের কোম্পানির লস যাবে। সে তাস নিশ্চয়ই শুভ্রর কানে বিষ ঢেলে আমাদের কোম্পানির অনেক লস করার চেষ্টা করবে। তখন আমরা কি করব তুষার? তুমি চিন্তা করো না, আমি কিছু তো একটা করবই। তুষারের কথা আশ্বস্ত হয়ে সানা আর কিছুই বলে না। শুভ্র শেহতাজের দিকে তাকে সবার উদ্দেশ্য বলে, আজ থেকে সবাই শুনে নাও, ইনি হচ্ছেন তোমাদের সকলের ম্যাডাম, আমার স্ত্রী শুভ্র চৌধুরীর ওয়াইফ শেহতাজ চৌধুরী। শুভ্রের কথা শুনে অনেকেই কানাঘুষা করতে থাকে। শুভ্রের ছোট ভাই তার দিকে এগিয়ে এসে বলে, ভাইয়া তুমি এসব কি বলছো? গরিব একটা মেয়েকে বিয়ে করছো। তুমি কি জানো দাদি এটা জানতে পারলে ঠিক কী রকম কাণ্ড করবে? সম্মান দিয়ে কথা বলো অনিক, সে তোর ভাবি হয়। আগে দাদিকে মোকাবেলা করো, তবেই না সে চৌধুরী বাড়ির বউয়ের সম্মান পাবে। আমারটা আমি সামলে নিতে পারবো, তোর এত কথা বলার দরকার নেই, তুই যা এখন। বলেই নিজের সেক্রেটারি আয়নকে ডেকে বলে ওঠে, মিস্টার তুষারের সাথে সমস্ত ডিল ক্যান্সেল হয়েছে। জি স্যার। ঠিক আছে। শুভ্র শেহতাজের দিকে তাকিয়ে দেখে সে আগে থেকে তার দিকে তাকিয়ে ছিল, তাই সে শেহতাজের উদ্দেশ্যে বলে, তুমি ঠিক আছো শেহতাজ? হুম। তাদের কথার মাঝে সেখানে শুভ্রর দাদি চৌধুরী কোম্পানির আসল মালিক এসে উপস্থিত হয়। বাড়ির কর্ত্রী মিসেস সাহারা বেগম। তার বয়স বেড়ে গেলেও তার ভিতরে রয়েছে প্রাণবন্তের ছোঁয়া। সে এখনো নিজেকে একজন যুবতী মেয়ের মতোই গুছিয়ে রেখেছেন, আগের সেই রানী মহারানীদের মতো। তার আসার সাথে সাথেই তাকে বসার জন্য একটি রাজকীয় চেয়ার দেওয়া হয়। এখানে মূলত 3টি চেয়ার আছে, যেগুলোতে সাহারা বেগমের আমন্ত্রিত মেহমান ছাড়া অন্য কেউ বসার কথা কল্পনাও করতে পারে না। একটি চেয়ারে সাহারা বেগম বসলেন, বাকি দুটো খালি রাখলেন মোহিত চৌধুরী আর তার মেয়ে তাজ চৌধুরীর জন্য। মিসেস সাহারা বেগম সেখানে বসার সাথে সাথেই এখানে এসে উপস্থিত হয় এদের মতো খুব ধনী কোম্পানি ইনায়া গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রি। ইনায়া গ্রুপের সিইও ইনায়া এখনও উপস্থিত হয়নি। তার ভাই সবার আগে এসে শুভ্রর সাথে হাত মেলায়। হেই শুভ্র, কি অবস্থা? শুনলাম আমার বোনকে ইগনোর করে তুমি নাকি একটি গরিব মেয়েকে বিয়ে করেছো। তোমার সাহসটা হলো কি করে বলো তো? টাকা পয়সা সৌন্দর্য কোনটারই অভাব নেই আমার বোনের। নিজের কোম্পানির লস স্বেচ্ছায় কেন ডেকে আনলে আমাদের সাথে সম্পর্ক খারাপ করে? দেখো রাশেদ, আমি এই নিয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আর না, আমি কোনোদিনও তোমার বোন ইনায়াকে বিয়ে করতাম, কারণ তাকে আমার পছন্দই নয়। তাই দয়া করে আমার সামনে এসব কথা তুলবে না, এটা তোমাদের ভাই বোনের জন্যই বেটার। তোমাকে আমি তাদের কথা শুনে পিছন থেকে তুষার আর সানা বেশ আনন্দ পায় এবং দুজনে বলাবলি করে, এটা কে বলো তো? শুভ্রর কোনো শত্রু নাকি? শত্রু কিনা জানি না, তবে শত্রু হতে সময় লাগবে না বলেই মনে হচ্ছে। আমাদের কিন্তু এখনো একটা চান্স আছে। আমরা চাইলে এই ইয়ানা কোম্পানির সাথে হাত মিলাতে পারি। ওই শুভ্রকে টেক্কা দেবার জন্য, কি বলো? অসাধারণ পরিকল্পনা করেছো তুমি বেবি। তুষারের কথা শুনে সানা মুচকি হাসে এবং তাদের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো দেখতে থাকে। সাহারা বেগম শুভ্রকে ডাক দেওয়ার কারণে শুভ্র রাশেদকে আর কিছু বলে না। শেহতাজ অনেকক্ষণ শুভ্রদের কথা খেয়াল করেছে, তবে সে তেমন কিছু বলেনি। শুভ্র তার দাদির সামনে যাবার পরেই শুভ্রের ছোট ভাই অনেক তার দাদির উদ্দেশ্য বলে ওঠে, দাদি, আমার মনে হয় আপনার এই সত্যি কথাটা জানা উচিত। কিসের সত্য দাদা ভাই? অনেক শুভ্র আর শেহতাজের দিকে তাকায়। শুভ্রর মুখ স্বাভাবিক, দেখে বোঝার উপায় নেই তার মনে কি চলছে। শেহতাজও চুপ হয়ে আছে। দুজনকে পরখ করে নিয়ে অনেক তার দাদির দিকে তাকিয়ে ভীত মুখে বলে, ভাইয়া তোমাকে না জানিয়ে বিয়ে করেছে দাদি, তাও আবার একটা গরিব পরিবারের মেয়েকে। কথাটি শুনে সাহারা বেগম বেশ রেগে উঠলেন, যেন তিনি এই কথাটা মেনে নিতে পারছেন না। তিনি শুভ্রর দিকে তাকিয়ে বললেন, এসব কি শুনছি আমি শুভ্র? অনেক যা বলছে তা কি সত্যি? তুমি সত্যি একটি গরিব পরিবারের মেয়েকে বিয়ে করেছো? তুমি এটা কি করে করতে পারো? আর সেই মেয়েটাই বা কে? শুভ্র দূরে দাঁড়িয়ে থাকা শেহতাজের হাত ধরে তার দাদির সামনে নিয়ে গিয়ে বলে, দাদি, আমি জানি আমি জীবনে প্রথম একটা কাজ করেছি, সেটা তোমাকে না জানিয়ে করেছি। কিন্তু বিশ্বাস করো দাদি,
আমি শাহতাজকে ভালোবাসি এবং আমি তাকে বিয়ে করেছি। তাকে আমি আমার ওয়াইফ হিসেবে মেনে নিতে চাই। দয়া করে তুমি এই নিয়ে আমাকে কিছু বলো না। কি করে এটা করতে পারো শুভ্র? আমার তোমাকে নিয়ে অনেক আশা ছিল। তাদের কথার ভেতরেই সেখানে প্রবেশ করে ইনায়া। সে আসতে তার পিছে কিছু কালো পোশাকধারী গার্ডরাও তার সাথে সাথে ভেতরে ঢোকে এবং মিসেস সাহারা বেগম তাকে দেখে বেশ খুশি হয়ে যায়। তিনি চেয়ার থেকে উঠে ইনায়াকে জড়িয়ে ধরেন। ইনায়া শুভ্রর সামনে গিয়ে বলে, ও মাই গড, শুভ্র বেবি, কেমন আছো তুমি? তুমি তো আমাকে ভুলেই গেছো। একটা মেসেজ বা কল দিলে তুমি ধরতে কেন চাও না? কি হয়েছে তোমার? ইনায়া কথাটা বলার সময় শুভ্রের হাতটা জড়িয়ে ধরেছিল। এটা দেখে শাহতাজের বেশ জেলাসি ফিল হয়, তাই সে ইনায়ার থেকে শুভ্রের হাতটা ছাড়িয়ে নিয়ে তার উদ্দেশ্যে বলে, সে বেশ ভালো আছে এবং আমিও ভালো আছি। সে আপনার ফোন কিভাবে ধরবে বলুন তো? সে তো আমাকে সময় দিতে ব্যস্ত, তাই না শুভ্র? আমি তার নতুন বিয়ে করা স্ত্রী বলে কথা। শাহতাজের কথা শুনে ইনায়া বেশ রেগে যায়। সে শুভ্রর দিকে তাকিয়ে বলে, এই মেয়েটা এসব কি বলছে? ও তোমার বউ মানে? এসব আমি কি শুনছি শুভ্র? শুভ্র ইনায়ার হাতটা আরো শক্ত করে ধরে বলে, ও যা বলেছে তা সব সত্যি। ও আমার ওয়াইফ। আমি ওকে ভালোবেসেই বিয়ে করেছি। ইনায়া কোনো রিয়াক্ট করে না, কারণ সে শুভ্রের দাদি মিসেস সাহারা বেগমের সামনে ভালো সাজতে চায়। তাই ইনায়া কান্নারত মুখ নিয়ে সাহারা বেগমের সামনে দাঁড়িয়ে বলে, দাদিমা, এটা শুভ্র কি করলো আমার সাথে? ভিখারি একটা মেয়েকে বিয়ে করে নিল। আমাকেও কিভাবে ঠকাতে পারে? তুমি মন খারাপ করো না ইনায়া। আমি তাড়াতাড়ি শুভ্রের সাথে ওই মেয়েটার ডিভোর্স করিয়ে দিব এবং তোমার সাথে ওর বিয়ে করিয়ে দিব। কথাটি শুনে ইনায়া বেশ খুশি হয়ে শুভ্রর দাদিকে জড়িয়ে ধরে এবং শুভ্র তার দাদির দিকে এগিয়ে গিয়ে বলে, দাদি, তুমি এটা কি করে বলতে পারো? আমি শাহজাদকে ভালোবাসি। আমি ইনায়াকে কখনোই বিয়ে করব না। ইনায়াকে বউ হিসাবে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয় আমার পক্ষে। আমি তোমার সাথে কথা বলছি না শুভ্র, তুমি মাঝখান দিয়ে কোনো কথা বলবে না। ইনায়া, তুমি এসো, এদিকে এসে বসো। মিসেস সাহারা বেগমের কথা মতো ইনায়া তার পাশে চেয়ারটা বসে এবং তার হাতের ইশারায় গার্ডদের বলে, মিসেস সাহারা বেগমের জন্য উপহার নিয়ে এসো। তার কথা মতো গার্ডরা অনেক ধরনের গহনা, কসমেটিক্স এবং বিভিন্ন ধরনের ডায়মন্ড, হীরা দিয়ে তৈরি দামি দামি জিনিস নিয়ে আসে, যা দেখে মিসেস সাহারা বেগমের মুখ হা হয়ে যায়। শাহতাজ মনে মনে হাসে, শুধু এটুকু দেখে এই মহিলা এত রিয়েক্ট করছে, এটা তো তার কাছে কিছুই নয়। ইনায়া প্রথমে একটি কানের দুলের বক্স খুলে, যেটি ডায়মন্ড দিয়ে তৈরি। সে বলে, দাদিমা, এটা শুধুই আপনার জন্য। এখানে সবচেয়ে দামি ডায়মন্ড রয়েছে। কথাটি বলে ইনায়া শাহতাজের দিকে তাকায়, তবে শাহতাজ তার দিকে তাকিয়ে কিছু যায় আসে না এমন হাসি দেয়। ইনায়া তার চোখ সরিয়ে সাহারা বেগমের দিকে তাকিয়ে বলে, এটা শুধুমাত্র আপনাকে মানাবে, তাই আপনার জন্য এই ডায়মন্ড ইয়াররিং দাদিমা। ইনায়ার কথা শুনে সাহারা বেগম বেশ খুশি হয়ে যায় এবং সেখানকার কিছু ছেলে মেয়েরা বলে ওঠে, সবচেয়ে দামি ডায়মন্ড, ও মাই গড। এটা আমার থাকলে তো আমি এতদিনে বড়লোক হয়ে যেতাম। হ্যাঁ, যদি আমার জন্য ওই সুন্দরী ম্যাডাম এসব করতেন তাহলে আমি কবেই রাজি হয়ে যেতাম। শুভ্র স্যার কি পাগল নাকি? ইনায়া ছেলে মেয়েদের কথা শুনে মনে মনে হাসে। শাহতাজের হাসি পায়, তবে শুভ্রকে পাগল বলেছে এই কথা শুনে নয়, বরং এই ছেলেদের ইনায়াকে নিয়ে এতটা মাতামাতি করা দেখে। ইনায়া আবারও তাদের গার্ডের ইশারা করলে তখন তারা আরেকটি বক্স এনে টেবিলের উপর রাখে এবং ইনায়া এই বক্সটি খুলে সাহারা বেগমের উদ্দেশ্যে বলে, আমি এটা ইটালি থেকে নিয়ে এসেছি। ইটালিতে আমার দাদিমা থাকতো, ওখান থেকে আমি এটা নিয়েছি। ইনায়ার কথা শুনে সেখানকার ছেলেরা আবারও বলে ওঠে, মাই গড, এটা তো মিলিয়নেরও বেশি। মানতে হবে ইয়ানা ম্যামের দম আছে। ও ইনায়া, তুমি সত্যি অনেক বিনয়ী। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই কানের দুলটার, আর তুমি সেটা পূরণ করে দিলে। আমি সত্যিই খুব খুশি। তুমি সত্যিই একজন ভালো বৌমা হওয়ার যোগ্য। ইনায়া লাজুক হাসে। শাহতাজ আবারও চোখ ঘোরায়। সানাব মনে মনে ভাবে, আমি এই তুষারকে ফেলে এই ইয়ানার ভাই রাশেদকে বিয়ে করলেই পারতাম। ইস, আগে যে কেন আমার সামনে এলো না এই ছেলেটা। ইনায়া আর কিছু বলবে তার আগে শাহতাজ বলে ওঠে, এটা তো শুধুমাত্র ডায়মন্ডের একটা কানের দুল, এটা তো বাংলাদেশি পাওয়া যায়।
এটা কোথায় ইতালির সেই বিখ্যাত কানের দুল? তুমি তো মিথ্যে কথা বলছো। আর এটা 6 ক্যারেট নয়, এটা তো শুধুমাত্র 2 ক্যারেটের। শেহতাজের কথা শুনে সেখানকার সবাই অবাক হয়ে যায়। ইনায়া তড়িঘড়ি করে বলে ওঠে, এই ভিখারি মেয়ে, তুমি কি বলছো? তুমি কি জানো এত দামি একটা ইয়াররিংকে তুমি শুধুমাত্র দেশের বাজারের সস্তা জিনিসের সাথে তুলনা দিচ্ছ? তোমাকে তো আমি... কি করবে তুমি আমাকে? তখনই সাহারা বেগম বলে ওঠে, শুভ্র, তোমার বউকে সামলাও, সে কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছে। ওর কথা বাদ দিন দাদিমা, আপনার জন্য আরও একটা ডায়মন্ডের বিশেষ ঘড়ি এনেছি আমি। এটা 10 ক্যারেটের এবং এর দাম কোটিরও বেশি। এই কথা শুনে সেখানে সবার মধ্যে আলোচনা আরও বেড়ে যায়। তবে শেহতাজ মনে মনে বেশ হাসছে। শুভ্রর কেন যেন শেহতাজের এই হাসিটা সুবিধার বলে মনে হচ্ছে না। শেহতাজ আবারও হেসে বলে ওঠে, কিন্তু ইনায়া এখন তো 10 ক্যারেটের কোনো ঘড়ি বের হয়নি এই পৃথিবীতে। তাহলে তুমি কি করে পেলে? তুমি কি অন্য গ্রহ থেকে এসেছো নাকি? শেহতাজের কথা শুনে সেখানে থাকা কিছু লোকজন হেসে ফেলে। ইনায়া বেশ রেগে যায়। সে রাগের বশে টেবিল থেকে উঠে শেহতাজের সামনে গিয়ে বলে, চুপ করো পাগল মেয়ে, তোমার কোনো ধারণা আছে তুমি কাকে কি বলছো? তুমি এই ডায়মন্ডের ব্যাপারে কী বা জানবে? তোমার কোনো ধারণাই নেই এই জিনিসগুলো সম্পর্কে। অবশ্য আমিও বোকা, কাকে কি বোঝাচ্ছি? তুমি তো এসব জীবনেও চোখে দেখোনি। ও তাই নাকি? যেই ব্র্যান্ডের ডায়মন্ড তুমি এনেছো সেই ব্র্যান্ড তো কবেই তাদের বিজনেস ক্লোজ করেছে। তাহলে তুমি এইসব দামি জিনিস পেলে কি করে? এখন এটা বলো না যে এই কোম্পানির মালিক জিহান তোমার জন্য তার কোম্পানিটা খুলেছে। শেহতাজের কথায় সেখানে বেশ কয়েকজন খুব অবাক হয়। সানা মনে মনে বলে, এই গরিব মেয়েটা এত কিছু জানলো কি করে? আমার জানা মতে এই কোম্পানি বন্ধের কথা শুধু বড় বড় ব্যবসায়ীরাই জানে। তাহলে সানা বেশি ভাবছে এই বলে তার মনকে সান্ত্বনা দেয়। ইনায়া বেশ রেগে যাচ্ছে। শুভ্রর দাদি মিসেস সাহারা বেগম শুভ্রকে বলে ওঠে, শুভ্র, তোমার বউকে সামলাও, সে কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছে। তাকে এখনো কিছু বলছি না বলে এই মানে করো না যে আমি এর পরেও তাকে কিছু বলবো না। শুভ্র তার দাদির কথা শেহতাজের হাত ধরে ইনায়ার সামনে থেকে সাইডে নিয়ে যায় এবং তাকে বলে, শেহতাজ, তুমি এটা কি করছো? এখন যদি তুমি বেশি কিছু বলো তাহলে আমি তোমাকে দাদি আর ইনায়ার থেকে বাঁচাতে পারবো না। দাদি তোমার সাথে বেশ খারাপ ব্যবহার করবেন, প্লিজ আর কিছু বলো না। তুমি আমার ওপর বিশ্বাস রাখো শুভ্র, কিচ্ছু হবে না, তুমি শুধু দেখে যাও। তুমি সত্যি করে বলো তো শেহতাজ, তোমার মনে কি চলছে? কি করতে চাইছো তুমি? শুভ্র, তুমি শুধু আমাকে আর 5টা মিনিট সময় দাও, এরপরে তুমি সব কিছু বুঝে যাবে। শেহতাজ শুভ্রের হাত শক্ত করে ধরে বলে, 5 মিনিট মানে কি বলতে চাইছো তুমি? সেটা তো তুমি 5 মিনিট পরেই দেখতে পাবে ইয়ানা। ইনায়া আর কিছু বলে না। সে তার জন্য বরাদ্দকৃত চেয়ারটায় গিয়ে বসে পড়ে। তখনই সানা আর তুষার ইনায়ার কাছে দৌড়ে গিয়ে বলে, ইয়ানা ম্যাম, আপনি রাগ করবেন না প্লিজ, ওর কথা ছাড়ুন। আসলে কি বলুন তো, গরিবদের কথা ধরতে হয় না। তারা তো গরিব, তারা তো এসব বলবেই। তারা কি আর কিছু বোঝে নাকি? আপনি প্লিজ ওর কথা মনে করে কোনো রাগ করবেন না। সানার বলা মিষ্টি কথাগুলো ইনায়ার বেশ পছন্দ হলো। নিজের প্রশংসা শুনে ইনায়া মনে মনে বেশ খুশি হলো বটে। তাই সে সানার উদ্দেশ্যে বলে, তোমরা কে? তোমাদের তো চিনলাম না। আমি হচ্ছি আহমেদ কোম্পানির মালিক তুষার আহমেদ। আপনি তো আমার কথা শুনেছেন নিশ্চয়ই, তাই না? ও, তোমাদের সাথেই তো শুভ্র ডিল করার কথা ছিল, তাই না? হ্যাঁ ম্যাম, ঠিক বলছেন। তবে সানার কিছু বলবে তার আগে শুভ্র বলে ওঠে, আমি ওদের সাথে কোনো রকম ডিল করতে চাই না, আমি ডিল বাদ দিয়েছি। আর এই বিষয়ে কোনো কথা কারো কাছ থেকে শুনতে চাচ্ছি না। শুভ্রর কথা শুনে ইনায়া বলে ওঠে, কিন্তু কেন শুভ্র? তারা কি ভুল করেছে যে তুমি তাদের সাথে এই ডিলটা ক্যান্সেল করেছো? তাদের ভুলটা কি ছিল? সেই কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই ইনায়া, এরা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার।
ইনায়া বেশ অপমান বোধ করে শুভ্রের কথায়, তাই সে আর কিছু বলে না। তখনই সেখানে থাকা কিছু ছেলেরা বলে ওঠে, শুভ্র স্যার, আমার মনে হয় আপনার এই গরিব মেয়েটাকে ছেড়ে দিয়ে ইনায়া ম্যামকে বিয়ে করে নেওয়া উচিত, কারণ এরকম সুযোগ বারবার আসে না। ছেলেটার কথা শুনে শুভ্র বেশ রেগে যায়, তাই সে রাগের বশে ছেলেটার দিকে তাকিয়ে বলে, তুমি অতিথির মতোই হয়ে থাকো, এত বেশি কথা বলার দরকার নেই। সবাই কান খুলে শুনে রাখো এবং ভালো করে জেনে রাখো, তাকে আর একবার কেউ অপমান করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। শুভ্রর কথা শুনে সেখানে থাকা ছেলেরা চুপ হয়ে যায়। তখন শুভ্রর দাদি মিসেস সাহারা বেগম আবার বলে ওঠেন, শুভ্র, তুমি ভুলে যেও না আমি এখানে উপস্থিত আছি। তাই তোমার বউকে নিয়ে তোমার আদিক্ষেতা আমি একদমই মেনে নিব না। তারা ভুল কি বলেছে? দেখো দাদিমা, আমি মানছি তোমাকে না বলে আমি একটা ভুল করে ফেলেছি, তাই বলে তোমরা আমার ওয়াইফকে এরকম কথা বলতে পারো না। আমি তাকে ভালোবাসি এবং আমি তাকে সম্মান করি, আর আমি তাকে এখানে এনেছি পুরো সম্মানের সাথে। তাই তাকে যদি কেউ অপমান করে তাহলে সেটা আমাকে অপমান করা হবে, আর আমি আমাদের অপমান কিছুতেই মেনে নেব না। শুভ্রর কথা শুনে শুভ্রর দাদি মিসেস সাহারা বেগম বেশ রেগে যান, তবে তিনি নিজেকে শান্ত করে রাখেন এবং ইনায়াকে তার কাছে ডাক দিয়ে বলেন, তুমি ওদের কথা বাদ দাও ইনায়া, তুমি কিছু মনে করো না। শোনো, আমি জানি তুমি খুবই দায়িত্ববান একটি মেয়ে এবং এখন যারা আসতে চলেছেন তাদের তুমি খুব দায়িত্বের সাথে আপ্যায়ন করবে এবং আমি এখানে কোনো ভুল হবে এমন কিছু দেখতে চাই না। ইনায়া শুভ্রর দাদির হাত ধরে আশ্বাস দিয়ে বলে, আপনি কোনো চিন্তা করবেন না দাদিমা, আমি থাকতে এখানে কোনো রকম ভুল হবে না। আমি সব কিছু সামলে নেব, আপনি ভরসা করতে পারেন দাদিমা, আমি আছি সব দেখার জন্য। ইনায়ের কথা শুনে শেহতাজ বেশি জোরে হেসে ফেলে এবং সে বলে, আচ্ছা, এখন যদি আপনারা জানতে পারেন মিস তাজ আমি নিজেই, তখন আপনাদের রিয়াকশনটা কেমন হবে? শেহতাজের কথা শুনে শুভ্র বলে, শেহতাজ প্লিজ আর কিছু বলো না, ওরা তোমায় অপমান করবে, সে অপমানটা আমি সহ্য করতে পারবো না। প্লিজ তুমি চুপ থাকো, অনেক হয়েছে, নিজেকে আর হাসির পাত্রী করো না। শেহতাজ হেসে শুভ্রের সামনে দাঁড়িয়ে বলে, তুমি আমার উপর বিশ্বাস রাখো তো শুভ্র, আর মাত্র 1 মিনিট সময় দাও, তারপরে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। শুভ্র আর কিছু বলে না। মিসেস সাহারা বেগম উচ্চস্বরে হেসে শেহতাজের উদ্দেশ্যে বলে, কি তুমি আর মিস তাজা, এটাও আমাকে শুনতে হচ্ছে? বা হাসালে আমায়। হ্যাঁ হাসুন মিসেস সাহারা চৌধুরী, অন্তত আমি ইনায়ার মতো এতটা মিথ্যেবাদী নই। শেহতাজের কথায় ইনায়া বেশ রেগে যায়, সে তার রাগকে কন্ট্রোল করতে পারে না, তাই সে তার গার্ডদের বলে, এক্ষুনি ওকে এখান থেকে বাইরে বের করে দাও ঘাট ধাক্কা দিয়ে, আর এক মুহূর্ত ওর চেহারা দেখতে চায় না। ইনায়ার কথা শুনে শুভ্র বেশ রেগে যায় এবং ইনায়াকে তেজি গলায় ধমকে বলে, তোমার সাহস কি করে হয় তুমি শেহতাজকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়ার কথা বলো? ভুলে যেও না, শেহতাজ আমাদের স্ত্রী। ইনায়া আর কিছু বলবে তার আগে শেহতাজ বলে ওঠে, আমার সময় এখন শেষ, এবার দেখা যাবে কে কাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। শেহতাজের কথা শেষ হতে না হতে সেখানে এসে উপস্থিত হয় ঢাকার সবচেয়ে বড় শিল্পপতি মহিব চৌধুরী, যার দেখা পাওয়ার জন্যই এত এত লোককে পার্টিতে এসেছে এবং অপেক্ষা করছিল। সবাই সেদিকে তাকিয়ে একসাথে বলে ওঠে, মিস্টার চৌধুরী, অবশেষে দেখে পেলাম। মিস্টার মহিব সামনে এগিয়ে আসছে এবং পিছনে কালো পোশাকধারী দেহরক্ষী, তাদের চালচলনে স্পষ্ট তাদের প্রভাব। মিস্টার মহিব এগিয়ে আসতেই শুভ্রর দাদি মিসেস সাহারা বেগম, শুভ্র এবং ইনায়া যায় পিছন পিছন। তুষার, সানা এবং আরও কিছু লোকও যায়। স্বাগতম স্বাগতম মিস্টার চৌধুরী, আপনাকে বলে বোঝাতে পারবো না আমরা কতটা খুশি হয়েছি। আপনি এসেছেন বলে বেশ খুশি হয়েছি। মিসেস সাহারা বেগমের সাথে তাল মিলিয়ে ইনায়াও বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা বেশ খুশি হয়েছি। প্লিজ আসুন না, ভিতরে আসুন প্লিজ। মিস্টার মহিব সবার কথার পরিপ্রেক্ষিতে একটু স্মিত হেসে সামনে এগিয়ে যায়। শুভ্র তার পাশে রাখা সেই রাজকীয় চেয়ারটা এগিয়ে দেয়। শেহতাজ সবার পিছনেই একপাশে দাঁড়িয়ে আছে। শুভ্র মিস্টার মহিবের দিকে হাত বাড়িয়ে বলে ওঠে, স্যার, আপনি যে আমাদের আমন্ত্রণে এসে আমাদের সম্মান রাখবেন, এটা সত্যি আশা রাখার বাইরে। আমার নিজেকে ধন্য মনে হচ্ছে। মিস্টার মহিবের কাছে শুভ্রর ব্যবহার বেশ ভালো লাগে, তাই সে বলে,
আমি তোমাদের সঙ্গে দেখা করে বেশ খুশি হয়েছি, তবে আমার এখানে আসার আরেকটি কারণ আছে। মিস্টার মহিবের কথা শুনে সবাই বেশ অবাক হয়ে যায়। তারা সবাই নিজেদের মধ্যে ভাবাভাবি করতে থাকে মিস্টার মহিবের এখানে আসার দ্বিতীয় কারণটা কি হতে পারে। তখন মিস্টার মহিব সবার কৌতূহল দেখে বলে ওঠে, আমি আমার মেয়ের সাথে দেখা করতে এসেছি এখানে। আমার একমাত্র মেয়ে আজ এই পার্টিতে উপস্থিত হয়েছে। যদিও আমার আসার ইচ্ছে ছিল না, তার অনুরোধেই এখানে এসেছি আমি। মিস্টার মহিবের কথা সকলের মধ্যে মিস তাজকে এক ঝলক দেখার জন্য উৎকণ্ঠা দেখা গেল। মিস্টার মহিবের কথায় সাহারা বেগম উচ্ছ্বসিত হলেন। এরপর জিজ্ঞেস করলেন, মিস্টার চৌধুরী, আমরাও আপনার মেয়েকে এক ঝলক দেখার জন্য অধীর হয়ে অপেক্ষা করছি। তা কোথায় সে? মিসেস সাহারা বেগমের কথা শেষ হতে না হতেই শায়তাজ মাঝখান থেকে বলে ওঠে, আমি এখানে বাবা। শায়তাজের কণ্ঠ পেয়ে সবাই তার দিকে তাকায়। মিসেস সাহারা বেগম শায়তাজের এমন কথা শুনে বেশ রেগে যায়। ইনায়াও শায়তাজকে মুখ ভেঙচি কাটে। সানা মনে মনে হেসে তুষারকে বলে, ভিখারি মেয়েটা এবার বেশ ভালোভাবেই অপমানিত হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এবার দেখবে আসল খেলা। এই তাজ চৌধুরী হতে। শুভ্র শায়তাজকে কিছু বলবে তার আগেই শুভ্র দাদি মিসেস সাহারা বেগম বলে ওঠে, এই মেয়ে, তুমি এসব কি বলছো? কাকে কি বলছো তুমি? খেয়াল আছে তোমার? উনি মিস্টার মহিব চৌধুরী, তোমার গরিব বাবা নান। সাহারা বেগমের কথায় তাল মিলিয়ে ইনায়া বলে ওঠে, দাদিমা, আসলে শুভ্রর জন্যই মেয়েটা বেশি সাহস পাচ্ছে, নয়তো এই মেয়ের এত কথা বলার সাহস আসে কোথা থেকে? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না এখন আমি এই মেয়েটা এখানে কি করছে। আমাদের আগেই ওকে বের করে দেওয়া উচিত ছিল, শুধু ভাইয়ার জন্যই পারছি না। সবার কথাগুলো শুভ্র আর নিতে পারছিল না, তার বেশ রাগ হচ্ছিল। তবে শায়তাজ নির্বাক, যেন এই কথাগুলো তার গায়েই লাগেনি। মিস্টার মহিব অনেকক্ষণ চুপ করে এসব দেখেছেন এবং সে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। তবে শায়তাজের নামে এত খারাপ কথা তিনি আর সহ্য করতে পারলেন না, তাই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলে, তোমরা সবাই এসব কি বলছো? মিস্টার চৌধুরী, ক্ষমা করে দিবেন প্লিজ। আমি আসলেই দুঃখিত। ওই মেয়েটা আসলে পাগল, তাই ওইসব আবল তাবল বলেছে। ওই মেয়ে পাগল মানে? এইসব আপনি কি বলছেন? মিস্টার মহিবের কথা শুনে সানার বাবা সানাকে বলে, মিস্টার মুহিব এই মেয়েটার জন্য এত রিকোয়েস্ট কেন করছে সানা? কি জানি বাবা, কিছু বুঝতে পারছি না। সানাদের কথা শুনে পিছন থেকে শুভ্র মনে মনে ভাবে, তাই তো মিস্টার মহিব এত রিয়াক্ট কেন করছেন? কি হতে চলেছে এখানে? তখনই মিস্টার মহিব বলে ওঠে, শাহতাজ, আমার প্রিন্সেস, আমার মা, তুমি ওখানে দাঁড়িয়ে কেন? আমার কাছে এসো। কোথায় মিস তাজ? মিস্টার চৌধুরী। মিসেস সাহারার কথা শুনে মহিব চৌধুরী উঠে দাঁড়ালেন। এরপর দ্রুত পায়ে হেঁটে শায়তাজের কাছে এসে দাঁড়ালেন। শায়তাজের হাত টেনে বলে উঠলেন, কতদিন বাদে তোমায় দেখেছি, তুমি আমার সামনে এসে দূরে কেন দাঁড়িয়েছিলে? আর এখানে সবাই তোমাকে ভিখারি, পাগল এসব কেন বলছে প্রিন্সেস? শায়তাজ তার বাবার দিকে তাকিয়ে করুণ গলায় বলে, আমি দুঃখিত বাবা, আমি তোমায় চমক দিতে চেয়েছিলাম, এর জন্য তোমার কোনো কল করিনি আর ধরিও নি আর সামনেও আসিনি, কিন্তু এখানে সব কিছু তালগোল পাকিয়ে গেল। আই এম রিয়েলি সরি। প্রিন্সেস, সত্যি বেশ চমকে গেছি। তোমার সাথে এত খারাপ ব্যবহার করছে কেন? প্রিন্সেস, তুমি কি সবাইকে তোমার সত্যটা বলনি? বাবা, আমি বলছিলাম, তবে কি মা, কি হয়েছে? ওরা তোমার সাথে বেশ খারাপ আচরণ করেছে, তাই না? আমি এদের কাউকে ছাড়বো না। এখানে থাকা সকলেই যেন এতক্ষণ কল্পনার ভিতরে ছিল। কি হচ্ছে এটা কেউ বুঝতেই পারছে না। মিসেস সাহারা বেগম কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। ইনায়া, রাশেদ একজন আরেকজনের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাওয়ি করছেন। সানা যদিও অজ্ঞান হয়নি, তবে তুষার জ্ঞান হারাবার অবস্থা। শুভ্র নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কারণ এতে শায়তাজের কি ভুল? সে তো তাকে অনেকবার বলেছে, তবে সে নিজে বিশ্বাস করেনি। সবার মুখ হা হয়ে আছে। মিসেস সাহারা বেগম নিজেকে সামলিয়ে বলে, ও, আপনার মেয়ে মিস তাজ? আদরের একমাত্র কন্যার এমন অপমানে মিস্টার মহিবের বেশ রাগ হয়, তবে সে শান্ত থেকে সবার উদ্দেশ্যে ছোট করে বলে, হ্যাঁ, ও আমার প্রিন্সেস, আমার একমাত্র মেয়ে। চৌধুরী পরিবারে একমাত্র উত্তরাধিকার শাহতাজ চৌধুরী।